ওকে, আজকে 22 এপ্রিল প্রিন্সিপাল বক্স 22 প্রজেক্টের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 ফার্স্ট বেসের আমাদের আজকে হচ্ছে ল্যাব 12। ওকে, তো আমরা সিএসটা করতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা সিএস এর কিছু প্রপার্টি দেখছি, মেইনলি এগুলো হচ্ছে কালার নিয়ে আমাদের কাজ ছিল। হ্যাঁ, কালার এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা জিনিস। যে কালার প্রপার্টিটা কিসের মধ্যে ইউজ হয় আপনাদের খেয়াল আছে? কালার প্রপার্টি কিসের মধ্যে ইউজ হয়, কেন ইউজ করি কালার প্রপার্টিটা? টেক্সট। হ্যাঁ, যে কোনো ধরনের টেক্সট কন্টেন্টের জন্য আমরা কালার প্রপার্টি ইউজ করবো। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ডটা যে কোনো আপনার এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। হ্যাঁ, সেইখানে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কালারও দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা কি ইমেজও দিতে পারবো। যদি ইমেজ দিই তাহলে সেটার সাথে আর ব্যাকগ্রাউন্ড রিপিট, অ্যাটাচমেন্ট, পজিশন, হ্যাঁ, এগুলো আমাদের কি চলে আসবে। ব্যাকগ্রাউন্ড সাইজ এগুলো আমাদের ইউজ করতে হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমাদের টপিক হচ্ছে যে বক্স মডেল। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফর ডিজাইন। আপনারা একটু বুঝেন। হ্যাঁ, বক্স মডেলটা একটু বোঝার চেষ্টা করেন। বক্স মডেল হচ্ছে কি চারটা এলিমেন্ট নিয়ে হচ্ছে যে কি তৈরি হয়, গঠন হয়। এটার নাম হচ্ছে কন্টেন্ট, প্যাডিং, বর্ডার এবং কি মার্জিন। কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন। আমরা অলরেডি কন্টেন্ট বুঝি। কন্টেন্ট কি হতে পারে? টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে, অডিও। অর্থাৎ আমাদের ওয়েব পেজে আমাদের যা কিছু দেখি অথবা হচ্ছে যে আমরা কি কোড করার সময় আমাদের যতগুলো আমরা ট্যাগের ভিতরে যা কিছু লিখি না কেন, ধরুন ট্যাগের ভিতরে যা কিছু আমরা লিখি এগুলো সবই কি কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো যখন শো হয়, এটা একটা কন্টেন্ট। এগুলো সবই কি কন্টেন্ট, এগুলো সবই কন্টেন্ট। আর এখানে শুধু টেক্সট কন্টেন্ট আছে, বাট অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে সব ধরনের কন্টেন্টই থাকতে পারে। টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সব ধরনের কন্টেন্টই থাকতে পারে। এই কন্টেন্ট যদি আপনি বুঝেন তাহলে আপনি খুব ইজিতে পেডিং, বর্ডার এবং কি মার্জিনও বুঝতে পারবেন। তো আমরা একটু হচ্ছে যে এখানে একটু দেখি। ধরেন আমি লিখলাম হচ্ছে হ্যালো। হ্যালো, এখানে একটা হ্যালো লিখলাম, ধরেন এখানে একটা হ্যালো লিখলাম। এটা ধরেন দুইটা বক্স। হ্যাঁ, জাস্ট মনে করেন দুইটা বক্স হ্যালো। এই বক্সটা হলো, এটা কন্টেন্ট, এটাও কন্টেন্ট। এই কন্টেন্টের চারপাশে বাই ডিফল্ট, এটা আমরা দেখলেও থাকে না দেখলেও লাগে, এটা বর্ডার থাকে। বাই ডিফল্ট কি থাকে? বর্ডার থাকে। অ্যাকচুয়ালি বক্স মডেলের যে তিনটা এলিমেন্ট কন্টেন্টের বাইরে, এগুলা নর্মালি থাকে, বাই ডিফল্ট এগুলো থাকে। বাট আমরা হচ্ছে যে দেখি না, পরে ইউজ করলে দেখি বা ইউজ না করলে দেখি না, এটা একটা বিষয় আর কি। তো বাই ডিফল্ট কি থাকে? বর্ডার থাকে। এবারে বর্ডারের ভিতরে, হ্যাঁ, কন্টেন্টের বাইরে, বর্ডারের ভিতরে কন্টেন্টের বাইরে যে ফাঁকা জায়গা যেটা দেখতে পাচ্ছেন, এটা বাই ডিফল্ট থাকে। এটা আমরা চাইলে বাড়াতে পারি, চাইলে কমাতে পারি। এটাকে বলা হয় প্যাডিং। এটাকে কি বলা হয়? প্যাডিং। ওকে, এটা কই থাকে? বর্ডারের ভিতরে, কন্টেন্টের কি বাইরে। এরপরে এই যে একটা বক্স, এখানে একটা বক্স, এই দুইটা বক্সের মাঝে যে ফাঁকা, হ্যাঁ, এটাকে বলা হয় মার্জিন। হ্যাঁ, এদিকে 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 যেটা থাকে এটাকে বলা হয় মার্জিন। ওকে, ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, এরপর হচ্ছে বর্ডার, প্যাডিং বা হচ্ছে মার্জিন, এগুলো হচ্ছে ক্লকওয়াইজ কাজ করে। এগুলা ক্লকওয়াইজ কাজ করে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে তারা হচ্ছে দিকে ঘুরে আবার এখানে এসে কি শেষ হয়ে যাবে। ক্লকওয়াইজ কাজ করে এগুলো। আর এই ক্লকওয়াইজ এর হচ্ছে চারটা দিক থাকে। একটা হচ্ছে কি টপ, তার হচ্ছে কি বলেন তো, রাইট, তার হচ্ছে বটম, তার হচ্ছে লেফট। টপ, রাইট, বটম, লেফট। টপ, বটম, লেফট, রাইট, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তার মানে জিনিসটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে, যখন আমরা হচ্ছে যে বর্ডার নিয়ে কাজ করতেছি, বর্ডার আছে, আবার আপনি এই বর্ডারটাকে চাইলে কি স্পেসিফিক ভাবে ইউজ করতে পারেন। যেমন কি বর্ডার হতে পারে টপ, হ্যাঁ, হতে পারে বর্ডার রাইট, হতে পারে বর্ডার কি বলেন তো বটম, হতে পারে বর্ডার লেফট। তার মানে স্পেসিফিক ভাবে বর্ডার ইউজ করতে পারেন, আবার স্পেসিফিক ভাবে কি মানে কোন একটা পোর্শনে চাইলে আলাদা করে ইউজ করতে পারেন। একই কথা হচ্ছে কি প্যাডিং এর জন্য চাইলে আপনি ওভারঅল সব দিকে ইউজ করতে পারেন, অথবা চাইলে স্পেসিফিক কোন একটা পোর্শনে আপনি প্যাডিং ইউজ করতে পারেন। মার্জিনের জন্য একই কথা, চাইলে ওভারঅল মার্জিন ইউজ করতে পারেন, অথবা স্পেসিফিক কোন একটা অংশের জন্য, পোর্শনের জন্য আমরা মার্জিন ইউজ করতে পারবো। ওকে, ইউজ করা বলতে কি, ধরো হচ্ছে যে আপনি কখনো হচ্ছে যে এটারে বাড়ায় দিবেন সংখ্যাটা, আর কখনো কি কমে আনবেন। ধরেন বাই ডিফল্ট কোন একটা আমরা ট্যাগ লিখলাম বা এলিমেন্ট লিখলাম, সেখানে দেখা যাচ্ছে কি দুইটা বক্সের মাঝে বেশ খানিকটা কি ফাঁকা। তার মানে এখানে কি আছে? অটোমেটিক একটা মার্জিন আছে।
এবার আপনার ডিজাইনের প্রয়োজন দরকার হচ্ছে কি মার্জিনটাকে কমায় নিয়ে আসা, তাহলে সেখানে আপনি বলে দিতে পারেন কি জিরো, মার্জিন জিরো, বা আরো কম বেশ ডিজাইন অনুযায়ী যেরকম চাচ্ছে। হ্যাঁ, এরকম। আবার হতে পারে যে হচ্ছে যে কি আপনার ডিজাইন দুইটা এলিমেন্ট নিলেন, দুইটা এরকম পাশাপাশি কি লেগে লেগে আছে, এরকম দেখবেন এরকম এলিমেন্টটা পাবো না, একদম লেগে লেগে আছে। তখন আপনার ডিজাইনের প্রয়োজন দেখাচ্ছে দুইটার মধ্যে একটা কি ফাঁকা তৈরি করতে হচ্ছে, তখন আপনি এখানে মার্জিন এবার বাড়াবেন, হতে পারে হচ্ছে 10, 20, 30, 40 পিক্সেল করে ডিজাইনের প্রয়োজন অনুযায়ী বাড়াবেন। একই কথা হচ্ছে কন্টেন্টের ভিতরের দিকের অবস্থাগুলোর জন্য। হ্যাঁ, তো এগুলো আমাদের হচ্ছে প্রয়োজন অনুযায়ী কমাতে হতে পারে বা বাড়াতে হতে পারে। এই জন্য প্যাডিং কোনটা মার্জিন কোনটা খেয়াল রাখবেন। এমন হতে পারে দেখা গেল যে আমি বুঝি না যে কোনটা প্যাডিং কোনটা মার্জিন, আমার এইখানে ফাঁকা তৈরি করা দরকার। হ্যাঁ, তো আমি এখানে শুধু প্যাডিং দিচ্ছি, তখন দেখা গেল যে আপনার এক্স্যাক্টলি যেটা চাচ্ছেন সেই ডিজাইনের আপনি আউটপুটটা কি আপনি পাবেন না, বিকজ অফ মার্জিন দিলে আপনার কন্টেন্ট ভিতরে জায়গা ফাঁকা হবে না। আবার হচ্ছে যে কি যদি এখানে আপনি মার্জিন ইউজ করেন, যদি চান প্যাডিং, তাহলে আবার সেটার কাজ কি হবে না। তাহলে বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন, কোনটা ইউজ কোথায় হয়। এখন আপনি বলতে পারেন যখন আমরা যখন কন্টেন্ট গুলো ইউজ করি, হ্যাঁ, কন্টেন্ট গুলো যখন আমরা ইউজ করি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বর্ডার নাই, কোনো বর্ডারকে দেখতে পাচ্ছি না। তো এইসব ক্ষেত্রে যেটা হয় যে আমরা বুঝতে পারি না যে আসলে প্যাডিং কোথায় কাজ করতেছে, মার্জিন কোথায় কাজ করতেছে। প্রথম অবস্থায় এই প্রবলেমগুলো হয়। তো এই জন্য টেস্ট পারপাস আপনি চাইলে হচ্ছে যে কি সবগুলোর সাথে একটা করে বর্ডার কে দিয়ে দিয়ে রাখতে পারেন টেস্ট করার জন্য যে কি প্যাডিং কোথায় কাজ করতেছে, মার্জিন কোথায় কাজ করতেছে। আশা করি সব কনসেপ্টগুলো ক্লিয়ার আপনারা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা একটু গো থ্রু করে যাই যে কিভাবে কাজটা হচ্ছে, তারপর আমরা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, বর্ডার বর্ডারের কোডগুলো কিভাবে লিখে দেখেন, এখানে তিনটা ভ্যালু ইউজ করতেছে ওরা। প্রথমে বলতেছে কি এটা মোটা কট্টক হবে, মানে পুরোটুকু কট্টক হবে, চিকন হবে নাকি মোটা হবে। তারা বলছে ডিজাইন, এটা হলো বর্ডারের ডিজাইন, বর্ডারের অনেকগুলো ডিজাইন আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে কি সলিড। এটা বলছে কালার, বর্ডারটা আপনি কোন কালারের দিবেন। বাই ডিফল্ট বা বর্ডার থাকে হচ্ছে ব্ল্যাক, তবে আমরা চাইলে কালার দিয়ে দিয়ে এগুলো কি চেঞ্জ করতে পারবো। তাহলে বর্ডারের দেখেন তিনটা হচ্ছে যে কি ভ্যালু দিতে হচ্ছে। একটা হচ্ছে কি আমার এটা কটটুক মোটা হবে বা চিকন হবে, তার বর্ডারের ডিজাইন কি হবে, তারপর এটার কালার কি হবে। হ্যাঁ, এবার এই যে ডিজাইন বা স্টাইল যেটা বলতেছি না, এটার হচ্ছে অনেকগুলো স্টাইল আছে দেখেন, ডটেড, ড্যাশ, সলিড, ডাবল, গ্রুপ, রিজ, ইনসেট, আউটসেট, নান হিডেন। নান হিডেন মিন্স হচ্ছে যে ধরেন বর্ডার বাই ডিফল্ট আছে, অথবা কোন একটা অবস্থায় তার বর্ডার আছে, আবার কোন একটা অবস্থায় তার বর্ডার কি থাকবে না। সেই সময় আমরা এটাকে নান বা হিডেন বলে দিব, তাহলে বর্ডারটা কি চলে যাবে। আমরা যদি একটু W3 স্কুলে চলে যাই, W3 স্কুল থেকে আমরা এটাকে হচ্ছে যে কি একটু দেখে আসতে পারবো দেখতে কেমন এটা। এই ডবল গ্রুপ গুলো বলতেছে, এগুলো হচ্ছে তাদের চেহারা। হ্যাঁ, ডটেড দেখতে এরকম দেখাচ্ছে, হ্যাঁ আসলে দেখা যাচ্ছে। ড্যাশ, সলিড, ডাবল, এখানে দুইটা বর্ডার অ্যাকচুয়ালি একসাথে। আপনারাও আমার সাথে W3 স্কুল যেতে পারেন, যেহেতু এখানে ভালো বোঝা যাচ্ছে না। তার হচ্ছে গ্রুপ, ব্রিজ, হ্যাঁ, ইনসেট, আউটসেট। একটু আসেন তো W3 স্কুলে আসেন, তাহলে আমার সাথে দেখে দেখে জানতেন চেহারাটা গুলো কেমন দেখা দেখা হয়ে যায়। সিএসএস, সিএসএস থেকে বর্ডার্স, সিএসএস থেকে বর্ডার্স। একটু প্লিজ সবাই করেন করেন আসেন। ওকে দেখেন, হ্যাঁ এরপরে দেখেন নো বর্ডার, হিডেন, এগুলো হচ্ছে যে এই অবস্থা। এরপর এখানে বলছে মিক্সার বর্ডার বলতেছে, এখানে একটা মিক্স বর্ডারটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে করতেছে এগুলো। তাহলে বর্ডারের ডিজাইন গুলো আমরা দেখলাম। হ্যাঁ, এরপরে দেখেন এরা হচ্ছে যে এখানে কয়েকটা ইয়া রাখছে দেখেন, যে বর্ডার হচ্ছে যে উইড, বর্ডার কালার, বর্ডার সাইড, বর্ডার শর্ট হ্যান্ড, বর্ডার রেডিয়াস। তো এইগুলো হচ্ছে বর্ডার উইড হচ্ছে যে এই যে আমরা যেটাকে এখানে বলতেছিলাম না, এই যে 3 পিক্সেল, এটা হচ্ছে বর্ডার উইড। ওকে, বর্ডার উইড আমরা একটু দেখে দেখে যাই এগুলা। বর্ডার উইড, এই যে এই বর্ডার উইড হচ্ছে যে একটা নিজে একটা প্রপার্টি, যে আমরা বলি যে বর্ডার উইড 5 পিক্সেল, তাহলে সে 5 পিক্সেলের মতো হবে। বর্ডার স্টাইল সে নিজে একটা কি প্রপার্টি, তাহলে সলিড হলে এটা পাচ্ছে এরকম একটা বিষয়। বর্ডার কালার, হ্যাঁ দেখেন সেই নিজে একটা কি প্রপার্টি। তার মানে আমরা এখানে যে ইউজ বর্ডার উইড, বর্ডার স্টাইল, বর্ডার কালার, তিনটা প্রপার্টি ইউজ করতেছি কার ভিতরে বলেন তো, শুধুমাত্র বর্ডারের মধ্যে। তাহলে এই প্রপার্টিকে আমরা বলতে পারি হচ্ছে কি শর্ট হ্যান্ড প্রপার্টি। যখন নর্মাল প্রপার্টি গুলোর পরিবর্তে একটা কি সিঙ্গেল প্রপার্টি ইউজ করা হয়, তখন তাকে বলা হয় কি শর্ট হ্যান্ড প্রপার্টি। দেন এখানে ওরা নিয়ে আসছে কি বর্ডার শর্ট হ্যান্ড, ওই বর্ডারটাকে ওরা বলতেছে কি বর্ডার স্টাইল, উইড এবং কালারটা নিয়ে বলতেছে কি বর্ডার, হ্যাঁ শর্ট হ্যান্ড প্রপার্টি। আর এগুলোর মধ্যে মিনিমাম এটা হচ্ছে রিকোয়ার, বর্ডার স্টাইলটা রিকোয়ার, এটা দিতেই হবে। এটা না দিলে কোনোভাবে কি কাজ হবে না। কেন এটা বলতেছে, ধরেন বর্ডার কালারটা না দিলে দেখুন কাজ করতেছে, কিন্তু বর্ডার স্টাইল দেওয়া ছাড়া কোনোভাবে কাজ করবে না। হ্যাঁ,
না না এটা দেখাচ্ছি তারা বলতেছি বুঝতে পারবেন। এরপরে হচ্ছে যে বলছে বর্ডার সাইড। বর্ডার সাইড কোনটা? ওই যে আমরা বলছিলাম ক্লক ওয়াইজের চারটা দিক, চার দিকের সে টপে রাইটে বটমে লেফটে কাজ করতে পারবে, ওটা বলতেছে বর্ডার সাইড। আর এখানে আপনি যেটা বলছে বুঝি নাই, তারা হচ্ছে বর্ডারের তো ওই যে বললাম তিনটা প্রপার্টি আমরা ইউজ করতেছি। কি কি? বর্ডার উইড, বর্ডার কি স্টাইল, বর্ডার কালার। এখানে দ্বারা আপনি কালার দিলেন না, তাও দেখবেন যে কাজ করতেছে, কিন্তু এটা যদি না দেন তাহলে কাজ করবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে কি রিকোয়ারমেন্ট, সলিডটা না মানে স্টাইলটা। ওকে, তাহলে আমরা একটু ইউজ করে চলাম। তো আমি হচ্ছে প্রিভিয়াস ক্লাসের কোডটারে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটু কপি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, কালকে আমরা হচ্ছে যে জাস্ট দেখার জন্য ইউজ করছিলাম, আজকে শিখার জন্য ইউজ করতেছি। তো আমি হচ্ছে এগুলা ফেলে দিচ্ছি এগুলা। আচ্ছা, আমরা একটা এলিমেন্ট ইউজ করি, এটার নাম হচ্ছে ডিভ। হ্যাঁ, আপনারা ইউজ করতে পারেন। এগুলো আমরা এখান থেকে শিখে ফেলবো। হ্যাঁ, ডিভ হচ্ছে একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি, ইনলাইন এলিমেন্ট কি, এগুলো আমরা আজকে হয়তো বা জেনে ফেলবো। এগুলা আপাতত ডিভ ইউজ করেন। ডিভ হচ্ছে যে একটা ব্লগের জন্য ইউজ হয়। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ধরেন এটা একটা ব্লগ। হ্যাঁ, তার এটা নেভার, এটা একটা ব্লগ, এইটা পুরোটা একটা ব্লগ, এই পাশে এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ, এটা একটা ব্লগ। হ্যাঁ, বাংলা বললে ধরেন ব্লক কি বললে ধরেন একটা ইট, সোজা হিসাব। হ্যাঁ, একটা ঘর বানাতে যেরকম ইট লাগে ওয়াল করার জন্য, এরকম হচ্ছে যে একটা ওয়েবসাইট বানাতে গেলে এরকম অসংখ্য কি ডিপ লাগবে আপনার। ওকে, তো আমরা একটা ডিপ এখানে দিলাম। ডিপ হচ্ছে কি একটা ব্লক, একটা এরিয়া, একটা সেকশন। ওকে, এই ডিপের যদি একটা ব্লক হয়, হ্যাঁ, তাহলে এই ব্লগের ভিতরে আমরা যা কিছু ইচ্ছা রাখতে পারবো। এখানে টেক্সট রাখতে পারবো, ইমেজ রাখতে পারবো, অডিও ভিডিও রাখতে পারবো, ভিডিও রাখতে পারবো, এনিথিং আমরা যা আছে তাই আমরা কি এখানে রাখতে পারবো। হ্যাঁ, তো আপাতত আমি কিছু রাখতেছি না, একটা ডিবি দিলাম। ডিপ দিয়ে আমি একটা এখানে ক্লাস দিয়ে দিচ্ছি, তাকে ক্লাস। ক্লাস, হ্যাঁ, একটা ক্লাস কল করবে এখানে। ধরেন ক্লাস কল করলাম হচ্ছে কি ধরেন ব্লক ওয়ান, ব্লক ওয়ান দিলাম তার নাম। হ্যাঁ, আচ্ছা, এটা সিএসএস যাচ্ছে। আপনারা দেখেন আগে, হ্যাঁ, কিছু করতে হবে না, দেখেন ডট ব্লক ওয়ান। আমি ওকে একটা উইড দিচ্ছি, উইড আমরা কিন্তু অলরেডি উইড হেড নিয়ে জানি, এগুলো নিয়ে আর আলাদা করে কিছু এই জন্য বলে নেই আমি। ওটা উইড দিলাম ধরেন হচ্ছে কি 400 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে ধরেন 200 পিক্সেল। হ্যাঁ, ওকে, তাহলে এরিয়া বোঝা যাচ্ছে কোথায় আছে কিছু। টেক্সট কিছু যদি দেই এখানে, তাহলে হয়তো বা আমরা কি কিছুটা এখানে বুঝবো যে কিছু একটা এখানে আছে। এই কিন্তু এরিয়াটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না। তো এখন দেখেন এরকম একটা ব্লগের উইদাউট কন্টেন্ট আপনি যদি এরিয়া বুঝতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দুইটা কাজ করতে হতে পারে আপনার। হ্যাঁ, হয় আপনি এখানে বর্ডার দিয়ে দেখতে পারেন টেস্ট করতে, আইদার আপনি কি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে টেস্ট করতে পারেন। যেমন আমরা দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দিই, দেখেন দিলাম ব্যাকগ্রাউন্ড, ধরেন দিলাম হচ্ছে কি C2 হ্যাঁ, এটা একটা হালকা হালকা কালারের ব্যাকগ্রাউন্ড। তাহলে একটা কি ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না? তাহলে দেখেন তো আমরা এরিয়াটা বুঝতে পারছি কোথায় সে আছে। এটা একটু বড় করে দেওয়া রেগুলারে 800 400। এটা একটা ওয়ে। এরপরে আরেকটা ওয়ে হতে পারে কি এটা বর্ডার দিয়ে দেওয়া। আমি দিলাম আমাকে বর্ডার। এখানে কি কি ছিল? প্রথমে আমাদের বর্ডার তিনটা কি প্রপার্টি, একটা হচ্ছে কি বর্ডার উইড, তারপরে কি বর্ডার স্টাইল, এরপর বর্ডার কালার। এই তিনটা প্রপার্টি মিললে আমরা একটা প্রপার্টি নিচ্ছি, শর্টের প্রপার্টি বর্ডার। তো আমরা উইডের জায়গায় ধরাম বললাম হচ্ছে কি 10 পিক্সেল। হ্যাঁ, স্টাইলের কালার ও দুটোই বললাম হচ্ছে কি সলিড। কালারের জায়গায় আপনি ধরুন বলে দেন ধরেন কি টমেটো রেড, কিছু একটা বলে দেন। এখানে আসেন, রিফ্রেশ করেন, চলে আসছে। তাহলে আমি সিম্পলি এরিয়াটা কি বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি কোথায় আমার এরিয়াটা আছে। ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আমি উঠে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড নাই। এটা ক্লিয়ার? এটা সিম্পল বর্ডার হয়ে গেল। এরপরে ওরা ওই যে বলতেছিল বর্ডার সাইড, ওই যে ক্লক আছে যে এরিয়াটা, তা আপনি এই বর্ডারের সাথে আপনি যেভাবে ইউজ করেন এটাই পরিবর্তন। ধরেন আমি দিলে বর্ডার টপ, তাহলে দেখবেন শুধু কিসে টপে আছে। হ্যাঁ, হ্যাঁ, এরপরে ধরেন আমি এটার আরো কয়েকটা দিচ্ছি, বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট। হ্যাঁ, ধরেন এটা দিলাম সলিড, এটা দিলাম ধরেন হচ্ছে যে ওদের এগুলো নিয়ে আসি, আমি ওখান থেকে স্টাইলগুলো নিয়ে আসি। বর্ডার এই যে ডটেড, দেন হচ্ছে ড্যাশ,
সলিড ইউজ করে ডাবল একটা নেই টমেটো গ্রিন ইয়েলো আর কি আছে এরকম কালার ব্ল্যাক ব্ল্যাক ছাড়া ব্লু গ্রিন দিতে পারে না ও আছে ব্লু ওকে ফাইন দেখেন এই যে আপনার চারটা পোর্শনে চার রকম কালার ইউজ করলাম একটা বক্সের মধ্যে একাধিক কালার বা একাধিক বর্ডার সেটাকে বলা হচ্ছে কি এই যে মিক্সড বর্ডার সাইড বা কি মিক্সড এখানে এরকম মনে হয় কিছু বলতেছিল এই যে মিক্সড বর্ডার বলতেছিল এখানে এই চারটা border চলে আসছে তো এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে দেখেন সিম্পল হ্যাঁ আবার এটার মধ্যে কিছু টেক্সট লিখে দেখুন দেখতে ভালো লাগবে ওকে এই এটা আমরা একটা বর্ডারে একটা বক্স করলাম বক্সটা ছোট করে দিই একটু 400 করলে কেমন লাগে খারাপ না এটা থাক এরপরে ধরেন আমি এখানে এসে এই যে ডিটটাকে আবার কপি পেস্ট করতেছি দেখেন কপি পেস্ট করলাম হ্যাঁ আরেকটা নিলাম তিনটা ব্লক 1 ব্লক 1 ব্লক 1 এটা শুধুমাত্র কি ডিজাইন দেওয়ার জন্য এটা বলতে এই ব্লকে মানে আলাদা আলাদা করে কিছু বোঝাচ্ছে না এটা জাস্ট কি ডিজাইন তো আপনি এখানে এইভাবে লিখতে পারেন ব্লক স্টাইল এভাবে লিখতে পারেন তাহলে এটা 1 2 আর 3 এভাবে কোনো কিছু আর কি নাই আমাদের একটা কমন একটা ব্লক স্টাইল আছে সেই ব্লক স্টাইল সবাইকে এভাবে কি দিচ্ছে আমাদেরকে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছে দেখেন তিনটা চলে আসলো আর দেখেন এগুলো কোথায় কোথায় আসলে দেখেন একটা উপরে আসলো তার নিচে কিন্তু আমার পাশে কিন্তু অনেক যেটা কি জায়গা ফাঁকা পড়ে আছে রাইট সে পাশে কিন্তু আসতেছে না আচ্ছা এটুকু আমরা বুঝতে পারতেছি এবার দেখেন আমি এখানে আরেকটা হচ্ছে যে কিছু একটা করি এটা এইচআর দিলাম আমরা আরেকটা ট্যাগ ইউজ করে নাম হচ্ছে এসপেন ওকে এটা বলছিলাম কিছু ব্লক নেওয়ার জন্য ব্লক হ্যাঁ ব্লক মেন ধরেন হচ্ছে যদি পেন্সিল বক্স যদি কি একটা ওয়েবসাইট হয় তাহলে এই ক্লাসরুমটা একটা ব্লক হ্যাঁ আবার এই পাশে ডিজিটাল মার্কেটিং হচ্ছে সেটা একটা ব্লক এখানে গ্রাফিক্স হচ্ছে সেটা একটা কি ব্লক সামনে ওদের ঢুকতে ইয়াটা থাকে ওটা একটা কি একটা ব্লক এরকম হ্যাঁ আবার যদি আমরা যদি একটা বিল্ডিং এর কথা চিন্তা করি ধরা একদম বানানোর সময় একদম স্ট্রাকচার থেকে প্রতিটা ইট হচ্ছে একটা কি ব্লক হ্যাঁ এরকম আর স্পেস হচ্ছে ধরেন হচ্ছে কন্টেন্ট নেওয়ার জন্য কিসের জন্য এটা কোনো ব্লগ না এটা একটা কি আপনার এর জন্য ইউজ হচ্ছে তাও আমরা চাই এখানে দেখি কিছু করা যায় কিনা আমি স্পেনকে বললাম যে হচ্ছে যে ক্লাস ইকুয়াল টু ধরেন দিলাম হচ্ছে যে ডিজাইন কন্টেন্ট ডিজাইন হ্যাঁ দিলাম একটা নাম দেখি কিছু করা যায় কিনা কন্টেন্ট ডিজাইন দিলাম তাকে আমরা দিয়ে ডট কন্টেন্ট ডিজাইন এটা পুরোটাই দিই হ্যাঁ চলো উইডথ দিলাম হাইট দিলাম বর্ডার টপ বর্ডার রাইট সব তো আগের মতোই হ্যাঁ কোনো চেঞ্জ কিন্তু নাই ক্লিক দেখেন তো এখানে কি পাচ্ছে কিনা সে এটা দেখেন ঠিকই 400 পাচ্ছে তারপর বর্ডার সবই পাচ্ছে এটা দেখেন এটা বর্ডার গুলা পাইছে কিন্তু এই উইডথটা কি পাচ্ছে না তাহলে দুই ধরনের এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না এখানে নাকি এইটা আমরা শিখবো পার্থক্যটা কেন বা কি এগুলা এটা আমরা শিখবো একটু পরে তার আগে আমরা একটা এখানে চলে আসি আবার হ্যাঁ চলো এখানে চলে এসে আমরা বক্স মডেলের এই প্যাডিং আর মার্জিনটা একটু দেখে আসি চলেন আমরা কি শিখলাম বর্ডার শিখলাম বর্ডারের পরে কি আছে আমাদের মার্জিন আছে ওকে মার্জিনটাকে প্যাডিংটা শিখে বলি আমরা একটু প্যাডিং ওকে প্যাডিংটাও দেখেন একদম সেম টু সেম যেটা বলতেছিলাম যে এটা চাইলে আমরা কি ওদের যে ক্লক আছে যে চারটা পোর্শন আলাদা আলাদা করে ইউজ করতে পারি যেমন কি বর্ডার প্যাডিং টপ বটম লেফট রাইট আবার চাইলে এগুলোর পরিবর্তে কি একসাথে ইউজ করা পসিবল লাইক শুধু কি প্যাডিং তাহলে এবার এখানে পার্থক্যটা দেখেন আমরা যখন বর্ডারে চারটা পোর্শন করতেছি আলাদা আলাদা করে তাহলে লিখতেছি কি বর্ডার টপ রাইট বটম লেফট এভাবে লিখতেছি হ্যাঁ এখন এই পেডিং এর বেলায় এসে আমরা চাইলে এভাবে লিখতে পারি কোনো অসুবিধা নেই পেডিং টপ বটম রাইট লেফট লিখতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু আবার এইটারও শর্টেন করে ফেলা পসিবল কিভাবে শর্টেন করে ফেলা পসিবল এইভাবে দেখেন প্যাডিং একটা প্রপার্টি তার ভিতরে চারটা দুইটা বা একটা ভ্যালু লেখা পসিবল কিভাবে থাকে ভ্যালুগুলা প্রথমে টপ থাকে তারপর রাইট তারপরে বটম তারপরে লেফট তাহলে আমি যদি এভাবে যে টপের এইভাবে যদি চারটে ভ্যালু বসাই দিই সরাসরি প্যাডিং লিখেই তাহলে প্রথমটা কি টপ হিসেবে কাউন্ট হবে পরেরটা রাইট হিসেবে পরেরটা বটম হিসেবে পরেরটা কি লেফট হিসেবে আবার যদি আপনি একটা ভ্যালু দেন প্যাডিং এর মধ্যে তাহলে একটা ভ্যালুই
ওই যে বর্ডার যেরকম আমরা একটা ভ্যালু দিয়েছিলাম আর কি হচ্ছিল, চারপাশে পাচ্ছিল, তার মানে কি টপে পাচ্ছিল, রাইটে পাচ্ছিল, বটমে পাচ্ছিল, লেফটেও পাচ্ছিল। একইভাবে প্যাডিংও যখন আপনি কি একটা সিঙ্গেল ভ্যালু দিবেন, সেটা টপেও পাবে, রাইটেও পাবে, বটমেও পাবে, লেফটেও পাবে। কথা কিছু বুঝছেন নাকি? পার্থক্যটা কি হচ্ছে, এয়াতে আমাদের বর্ডারের ক্ষেত্রে যখন আমরা চারদিকে দিয়ে যাচ্ছি, তখন স্পেসিফিক ভাবে বলে দিতে হচ্ছে, আমাদের ডিরেকশনগুলো বলে দিতে হচ্ছে। আর প্যাডিং এর বেলায় আপনি চাইলে বলেও দিতে পারেন স্পেসিফিক ভাবে, আবার চাইলে একটার ভিতরে এভাবে কি ভ্যালুগুলো আলাদা আলাদা করে লিখেও দিতে পারেন। কথা ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা ইউজ করে দেখি চলেন। আপাতত এটারে আমাদের অফ রাখলাম, না এটা না, সরি, এটাকে অফ রাখলাম, এটাকে অফ, এটা থাকে এগুলো, সমস্যা নাই। আচ্ছা, আমরা এই ব্লগের মধ্যে কিছু একটা লিখি চলেন। হ্যাঁ, এটা লিখি। বড় টেক্সট আছে এটা একটা, আচ্ছা বাড়ি চলে আসছে না? একটা হচ্ছে আমরা ইয়া দিয়ে রাখি, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এবার আর প্যাডিং নিয়ে কাজ করি। হ্যাঁ, প্রথমে দেখেন এই যে এখানে একটা ফাঁকা জায়গা আছে না, দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা? এটা হচ্ছে বাই ডিফল্ট, এখানে যেটা আছে এটা হচ্ছে কি বাই ডিফল্ট টেক্সটের সাথে এরকম চলে আসে। হ্যাঁ, এটা এটা কেন আসছে সেটা আমরা রিমুভ করতে পারবো চাইলে, পরে করতেছি। এখানে আমরা আসি এবার প্যাডিং ইউজ করে। বললাম হচ্ছে প্যাডিং, প্যাডিং ওভারঅল দিলাম হচ্ছে ধরো 20 পিক্সেল, ওভারঅল 20 পিক্সেল। দেখেন এই যে এখানে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই ফাঁকাটা বেড়ে গেছে, এবার এখানে একটা ফাঁকা কি তৈরি হয়েছে এখানে একটা। হ্যাঁ, আর এখানেও ফাঁকাটা বাড়ছে, কারণ এখানে আগেও একটা ছিল। আমরা একটু ইন্সপেক্ট করে দেখি এখান থেকে। ইন্সপেক্ট করলে কি হয়, যে এলিমেন্টকে আপনি ইন্সপেক্ট করবেন সেই এলিমেন্টের এখানে HTML দেখা যায়, আর এদিকে কি CSS-টা দেখা যায়। হ্যাঁ, ওকে ফাইন। আপনার হয়তো কোডটা তো ভালো বুঝবেন না এখান থেকে, তবে একটু আইডিয়া নিতে পারেন। আমি এটা এরিয়াটা সিলেক্ট করলাম, এটা হচ্ছে আমার প্যাডিং, প্যাডিংটা আমি ধরে প্যাডিংটা আমি কমাচ্ছি। হ্যাঁ, দেখেন এখান থেকে, এখানে এরিয়াগুলো খেয়াল করেন, প্যাডিংটা একটা আলাদা কালার হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করছেন কিনা আপনারা, যে এখানে একটা কালার হচ্ছে না, এটা হচ্ছে কি এইখানে একটা কালার তৈরি হচ্ছে, এখানে দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা হচ্ছে কি প্যাডিং, এটা কি চারপাশে আছে, এই এটা হচ্ছে প্যাডিং। এইটা কোথায় হচ্ছে বর্ডারের ভিতরে, কন্টেন্টের বাইরে, চারদিকে। হ্যাঁ, আমরা চাইলে এটাকে কমাতে পারবো, চাইলে এটাকে বাড়াতে পারবো। যে আমি 0 করে দিই একবারে, তাহলে এটা কি একবার ডিফল্ট অবস্থা যা ছিল তাই হয়ে যাবে। এই যে এরকম একদম দেখেন লেফট সাইডে লেগে গেছে। আবার যখন আমরা ওভারঅল বাড়াচ্ছি তখন এটাকে ওভারঅল চারদিকে বাড়তেছে। ওকে, তাহলে প্যাডিং কি আমাদের আইডিয়া হয়ে গেল। এই প্যাডিংটা যদি শুধু প্যাডিং ইউজ করে তাহলে ওভারঅল চারদিকে হবে, আর প্যাডিং লেফট রাইট টপ বটম দিলে সেটা স্পেসিফিক কোনো দিকে দেওয়া পসিবল। আর আমরা ওইটারে আলাদা আলাদা করে ইউজ না করে আমরা নর্মালি ইউজ করি, চলে। আচ্ছা, একটু আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরো প্যাডিং টপ ইউজ করলাম, বটম রাইট লেফট এভাবে ইউজ করলাম, অথবা এটার পরিবর্তে ইউজ করলাম শুধু প্যাডিং, তখন শুধু প্যাডিংটারে আমরা কি বলতে পারি, মানে এই প্রপার্টির আলাদা কোনো নাম দিতে পারি এটাকে? শর্ট হ্যান্ড প্রপার্টি, এটা হবে কি শর্ট হ্যান্ড প্রপার্টি। ওকে, নাইস। না, প্যাডিং এ কালার দেবে মানে ওটা ব্ল্যাঙ্ক দেখাবে, একদম সাদা, মানে ব্ল্যাঙ্ক স্পেস, ব্ল্যাঙ্ক স্পেস। না, ওটা হচ্ছে যে ওই ইনস্পিড এলিমেন্ট দিলে এটা নরমালি আসে আর কি, বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি তারা কোথায় আছে। আচ্ছা, এরপরে দেখেন আমি এখানে বললাম হচ্ছে কি ধরেন টপে 20, হ্যাঁ, রাইটে বললাম হচ্ছে ধরেন কি 60 পিক্সেল, বটমে বললাম হচ্ছে ধরেন কি 80 পিক্সেল, আবার লেফটে বললাম ধরেন হচ্ছে কি 30 পিক্সেল। তার মানে কি হচ্ছে, টপে 20 পিক্সেল প্যাডিং দিবে, রাইটে 60, বটমে 80, আবার কি লেফটে 30 পিক্সেল প্যাডিং ট্যাডিং দিবে। হ্যাঁ, এখন আছে 0, রিফ্রেশ করেন, এই একদিক দিকে একরকম কি সে পাচ্ছে।
তো আপনারা HTML ঠিকভাবে করছেন কিনা, HTML-টা এই লিংকটা ঠিকভাবে আছে কিনা দেখেন লিংকটা। আমার লিংকটা হচ্ছে যে একটা CSS ফোল্ডারের ভিতরে আছে, তো দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি কি css/style.css। হ্যাঁ, তা আপনারটা কি আছে দেখেন। তারপর হচ্ছে এটা ধরার দরকার না, হ্যাঁ এটা বাদ দেন। আমাদের লাগবে হচ্ছে একটা একটা ব্লক লাগবে, জাস্ট একটা সিঙ্গেল ব্লক লাগবে, এই আর কিছু না, দেখেন নিচে উপরে কিছু নাই। এই ব্লকটা একটু নিতে পারেন কি দেন, একটু HTML একটু করেন একটু HTML ঠিক করেন, তারপর দেখেন CSS-টা করেন। হ্যাঁ, HTML ঠিকঠাক করেন দেখেন। এখানে যে ক্লাস লিখলাম, এই ক্লাসের মাঝখানে হাইফেন আছে, কোনো স্পেস না। হ্যাঁ, এটা একটু খেয়াল করেন। স্পেস যদি দিয়ে দুইটা ক্লাস হয়ে যাবে এখানে। ওকে, সিএসটা দেখেন, এই যে যদি সিএস লিংক ঠিকঠাক কাজ করে, ব্লক স্টাইল যে ক্লাসটা আছে, এই ক্লাসটার জন্য আমরা এখানে জাস্ট এই কোডগুলো লিখছি। হ্যাঁ, বুঝে বুঝে লেখেন। উইড হাইট দিলাম, বর্ডারের টপ বটম এগুলো ইউজ করলাম, হ্যাঁ প্যাডিং ইউজ করলাম, এগুলো একটু একটা একটা করে ইউজ করে করে দেখেন আউটপুটগুলো কেমন আসে। একটু এদিকে খেয়াল করেন, একটু প্যাডিংটা একটু দেখেন। এখন আমরা এখানে ধরেন এই সবগুলা সেম ভ্যালু দিচ্ছে। হ্যাঁ, ধরেন 60 বিশেষে দিই, এটা 60 পিক্সেল, এটা 60 পিক্সেল, এটা 60 পিক্সেল, এটা 60 পিক্সেল। হ্যাঁ, দিলাম। ধরেন এখানে তো একটু দেখি, সবগুলো দেখেন বড় বড়। হ্যাঁ, ওকে, এইখানে এবার আমি জাস্ট একটা রাখলাম, নো চেঞ্জ। এটা কারণ হচ্ছে যখন আমরা একটা সিঙ্গেল ভ্যালু ইউজ করছি, এটা রিপিট হচ্ছে। এটার প্রথমে টপের পর কি থাকে, রাইট, তারপরে বটম, তারপরে লেফট। সেই রাইট বটম লেফট তিন জায়গায় সেই কি করতেছে, রিপিট করতেছে। হ্যাঁ, এরপর ধরো আমি দিলাম হচ্ছে 120 পিক্সেল। এইটা কি হচ্ছে টপ। হ্যাঁ, এটা হচ্ছে কি রাইট, টপ রাইট, তারপর হচ্ছে কি বটম আর লেফটটা বাকি আছে। কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, কি বুঝতেছে এটা দিয়ে, মানে এই দুইটা যে নাই তাও কিন্তু কিছু না কিছু এখানে আছে। হ্যাঁ, এখানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে কি টপ আর বটমে কাজ করতেছে সে, আর এটা হচ্ছে কি লেফট আর রাইট এই হচ্ছে। আর আপনারা বলতে পারেন যে এই জায়গাটা কিছুটা বড়, এই জায়গাটা কিছুটা বড় তুলনামূলক, টপের চেয়ে আর এটা কি লেফটের চেয়ে। এটা কারণ হচ্ছে যে এই টেক্সটটা যখন শেষ, এখানে একটা ডিফল্ট একটা জায়গা স্পেস ধরে রাখছে, এখানে একটা ডিফল্ট স্পেস কি ধরে রাখছে, দ্যাটস ওয়াই ওটার সাথে যোগ হয়ে এগুলো একটা কি বড় লাগতেছে। আমরা এটা আরেকটু বাড়াই দিই, 220 দিলাম এটাকে, তাহলে আবার একটু ভালো বুঝতে পারবো। এবার দেখেন এটা কি লেফট রাইটে কাজ করতেছে, অর্থাৎ প্রথম যদি একটা সিঙ্গেল ভ্যালু থাকে, সে হচ্ছে কি রাইট বটম লেফটের কাজ করে। যদি দুইটা ভ্যালু থাকে, তাহলে প্রথমটা কি টপ বটমের কাজ করে, পরেরটা লেফট রাইটের কাজ করে। হ্যাঁ, যদি তিনটে ভ্যালু থাকে, তাহলে দেখেন এটা কি টপ, তারপর কি রাইট, তারপর হচ্ছে কি বটম, বাকি হলো কি লেফট। তাহলে লেফট কার সাথে যায়, লেফটের বিপরীত হচ্ছে কি রাইট, তাহলে রাইটটা এটা কাজ করবে। ঠিক আছে, নিচের দিকে বাড়লো তার মানে কি বটমের দিকে বাড়লো। আর যদি আমি চারটা ভ্যালু দিই, তাহলে তার কোনো কি কথাই নেই, ঝামেলাই নেই। হ্যাঁ, আবার যদি এমন হয় যে আপনার হচ্ছে যে কি চারটা, মানে এ পাশে শুধু এরকম ব্ল্যাঙ্ক মানে জিরো থাকবে, বা এ পাশে জিরো থাকবে, বাট এই দুই পাশে বেশি থাকবে, তাহলে কি করতে হবে, আপনাকে হচ্ছে কি এই দুইটা পাশে কি জিরো করে দিতে হবে, আর এই দুইটা পাশে কি যার দরকার এটা রাখতে হবে। তাহলে এটা কি বটম, এটা হচ্ছে কি লেফট। তাহলে টপ রাইট বটম, বটম জিরো লেফট জিরো, তাহলে এই দুইটা আপনি যা দরকার এটা কি দিয়ে দিবেন। এখানে এটা হলো লিখার ওই যে এরিয়া, এটা বক্সের সাইজ এটা। হ্যাঁ, আমরা বক্স সাইজটা যদি হচ্ছে যে এখান থেকে হাইটটা যদি অটো করে দেই, তাহলে এটা বুঝতে পারবেন। হাইট হচ্ছে কি করলাম এখন অটো, অটো মানে আপনার যে কন্টেন্ট থাকবে সেই কন্টেন্ট অনুযায়ী হাইটটা কি বাড়বে, অটো মানে কি কন্টেন্ট অনুযায়ী হাইটটা বাড়বে। এবার দেখেন কমে আসছে না। এবার আমি যদি চাই যে হচ্ছে কি আমি রাইটেও জিরো করে দিব, আচ্ছা নিচ্ছি, যদি মনে করেন যে আমরা রাইটেও কি জিরো করে দিব, তাহলে এখানে কি জিরো, আর যদি এটাও যদি জিরো চান, তাহলে আর চারটা ভ্যালু দেওয়ার দরকার নাই, তখন কি শুধুমাত্র একটা ভ্যালু দিবে। ক্লিয়ার সবাই এটা? ওকে ফাইন। তো আমরা হচ্ছে যে এখানে ওভারঅল একটা 40 পিক্সেল দিয়ে এটা শেষ করে দিচ্ছি। ওকে নাইস। আচ্ছা, আমরা মার্জিনটা দেখে তারপর আমরা ইমেজ বা আদার শুতে যাচ্ছি আর কি। যদি আমরা তিনটা ভ্যালু দিই, ধরেন এখানে দিলাম 100 পিক্সেল, দিলাম 200 পিক্সেল। হ্যাঁ, তাহলে দেখেন এটা টপ, এটা কি রাইট, এটা হচ্ছে কি বটম, বাদ রাখে দিল কি লেফট, লেফটের সাথে দেখা হচ্ছে কি রাইট, টপের সাথে বটম, লেফটের সাথে রাইট, রাইটের সাথে লেফট। তাহলে এটা কাজ করবে হচ্ছে কার, সে লেফটেরও কাজ করবে, যেহেতু এখানে কি নাই লেফট নাই, তাহলে রাইট লেফটেরও কাজ করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, ধরেন আমরা যদি এখানে এভাবে দিই, তাহলে এটা কি টপ বটমের জন্য কাজ করতেছে, এটা লেফট রাইটের জন্য কাজ করতেছে। আর যখন এভাবে দিচ্ছি,
তখন এটা টপ, এটা কি রাইট, এটা বটম, বাকি আছে কি লেফট। লেফটের বিপরীতে হচ্ছে কি রাইট, তাহলে রাইট আর লেফট সেম ভ্যালু পেয়ে যাবে। আচ্ছা, এটা আমরা এভাবে করলাম। এরপর আমরা আরেকটা বক্স নিই এখানে, হ্যাঁ, এই ব্লক আরেকটা বক্স নিই, নিয়ে ধরেন এটার নাম দিলাম ব্লক স্টাইল, এটা বলি 1, ব্লক স্টাইল 1। দেন আপাতত এটা নিয়ে হচ্ছে যে অর্ডার হওয়ার কিছু না, জাস্ট দেখেন, হ্যাঁ, ব্লক স্টাইল 2, সেম জিনিস, জাস্ট এটা বললাম কি 1, এটা বললাম কি 2। দেখেন সেম ডিজাইন কোডও কি সব সেম। এখানে আসলাম, এটা কপি করলাম, কপি করে এটারে বানিয়ে দিচ্ছি হচ্ছে কি 2, এটাকে বানিয়ে দিচ্ছি হচ্ছে 1। ওকে, দুটো বক্স চলে আসবে একই রকম দেখতে। এবার দেখেন এই বক্সটা বা এই ব্লকটা এই ব্লকের সাথে একদম লেগে লেগে আছে এই জায়গার মধ্যে, হ্যাঁ, আবার এদিকে একদম কি লেগে লেগে আছে, আবার এদিকে একদম কি লেগে লেগে আছে। এখন কোন একটা ব্লক যদি আপনার আরেকটা ব্লকের সাথে একদম লেগে থাকে, আমরা যদি চাই যে এটাকে একটু ফাঁকা করতে, তাহলে আমরা ইউজ করবো কি মার্জিন। ওকে, মার্জিনটা প্যাডিং এর মধ্যে একদম সেম মেকানিজম, হ্যাঁ, আলাদা কিছু না, একদম সেম মেকানিজম। চাইলে আমরা মার্জিনটা টপ বটম লেফট রাইটে আলাদা আলাদা করে ইউজ করতে পারবো, আবার চাইলে কি একসাথে ইউজ করতে পারবো। একসাথে ইউজ করার জন্য যদি আপনি চান 4টা ভ্যালু আলাদা ইউজ করবেন, সেটাও পসিবল। তাহলে টপ রাইট লেফট বটম লেফটে কাজ হবে। আবার চাইলে আপনি একটা সিঙ্গেল ভ্যালু ইউজ করতে পারেন, তাহলে সেগুলো সবগুলোর মধ্যে রিপিট হয়ে যাবে। আর যেহেতু এইখানে এই সিঙ্গেল ভ্যালুর মধ্যে টপ বটম লেফটের কাজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে শর্ট হ্যান্ড প্রপার্টি। তাহলে শর্ট হ্যান্ড প্রপার্টি কয়টা পেলাম আমরা এই পর্যন্ত দেখেন তো? ব্যাকগ্রাউন্ড, বর্ডার, প্যাডিং, মার্জিন, নাইস, 4টা পেয়েছি আমরা। এগুলো খেয়াল রাখবেন, এগুলো আসবে পরীক্ষা। আচ্ছা, তো আমরা একটা মার্জিনটা ইউজ করে দেখেন। এখন কথা মার্জিন কোথায় ইউজ করবেন দেখেন, আমি চাচ্ছি এই ব্লক আর এই ব্লকের মধ্যে কি একটা এখানে ফাঁকা তৈরি হবে, দুইটা ব্লকের মধ্যে এখানে কি ফাঁকা তৈরি হবে। এখন দুইটা ব্লকের সিলেক্টর তো আলাদা, এটা একটা সিলেক্টর, এটা কি আলাদা আছে, আলাদা একটা সিলেক্টর। এখন ফাঁকা করতে হলে হয় আপনাকে এটার টপে কি মার্জিন দিতে হবে, আইদার এটার বটমে মার্জিন দিতে হবে, নাহলে এটার বটমে একটু মার্জিন দিলেন, আবার এটার টপে কিছুটা কি মার্জিন দিলেন, তাই না বিষয়টা? এই জন্য ওই আমরা আগে বলছিলাম যে অনেকে কনফিউজ হয়ে যায়, আমরা যে আইডেন্টিফাই করতে পারি না। আপনাকে বুঝতে হবে যে কোথায় দিতে হবে। আমি ধরে নিলাম যে কি এটা টপে দিব, ইচ্ছা এটা টপে দিব, তাহলে এটা কোনটা, এটা হচ্ছে কি স্টাইল 2। এখানে এসে আমরা বলবো কি, তাহলে বললাম এবার দুইভাবে বলা যায়, মার্জিন টপ বলা যায়, ধরা দিলাম কি 40 পিক্সেল, এই যে দুইটা ব্লকের মাঝখানে ফাঁকা তৈরি হবে, হ্যাঁ, এটা একটা বলা যায়। আবার বলা যাচ্ছে কি, এটা না বলে আমি বললাম কি প্রথমটা কি টপ, পরটা কি টপ রাইট বটম লেফট, এভাবে দিলেও কোনো অসুবিধা নাই, কাজ করতেছে। ওকে, এরপরে আমি ধরে দিলাম হচ্ছে কি এই জায়গাটা যেটা বডির সাথে ব্লকটা একদম লেগে লাগে, এটাতে বডির সাথে ব্লকটা কি লেগে আছে, আমি চাচ্ছি এখান থেকে কিছুটা জায়গা ফাঁকা হবে, তাহলে আমরা কি করবো, এটা এই ব্লকের লেফট সাইডে আমরা কি মার্জিন দিব, এই ব্লকের লেফট সাইডে টপ রাইট বটম লেফট, এটা আমি দিলাম ধরেন কি 100 পিক্সেল হলো। আচ্ছা, এরপরে দেখেন এটা যেখানে শেষ, এইখানেও একটা কি একদম কি জায়গা একদম লেগে লেগে আছে, এটা হচ্ছে কি বটম এরিয়া। তাহলে আমরা যদি বটমে যদি দেই, তাহলে দেখেন এখানেও কি স্পেস, মার্জিন বোঝা যাচ্ছে। একইভাবে এটাতে ইউজ করতে পারবো না আমরা টপ রাইট সরি লেফট আর কি বটম ইউজ করতে পারবো। এখন বলো যদি বলেন রাইট ইউজ করতে কেন পারবো না, দেখেন রাইট ইউজ করতে পারবেন, রাইটে তো ওর সাথে কেউ নাই, আর বুঝতে পারবো না জিনিসটা এই। তাহলে দেখেন আমি সেম জিনিসটা এখানে করতেছি, তাহলে এখানে এসে বললাম হচ্ছে কি মার্জিন আমি দুইটা ভাবে করতেছি, মার্জিন লেফট ধরেন দিলাম হচ্ছে যে এখানে 100 পিক্সেল, আর মার্জিন টপ ধরেন দিলাম এখানে 100 পিক্সেল, হ্যাঁ, দেখেন এখানে 100 এখানে 100, হ্যাঁ, এটা ফাঁকা হয়ে যাবে। এটা ট্রাই করে ফেলেন একটু সবাই। দেন আর আমার কিছু নাই, আপনারা আপনাদের মতো করে দুইটা ব্লক চালিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটু কি এভাবে মার্জিনটা ট্রাই করেন, প্যাডিংটাও ট্রাই করেন, এটা দেখেন প্লিজ, তাহলে আমাদের বক্স মডেলটা হয়ে গেল। হ্যাঁ, HTML-টা দেখেন, এই যে দুইটা ব্লক নিছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য, আপনারা চাইলে দুইটা ব্লক করতে পারেন, হ্যাঁ, করে ফেলেন। দিচ্ছি এটা একটু সবাই উঠায় নেক, ক্লাস চেঞ্জ করছি, হ্যাঁ, একটু খেয়াল করেন, যারা পাচ্ছেন না সিএসটা দেখেন একটু, একটাই দেখেন, একটা দেখলে হবে। 2 তে আমরা এটা করছি,
মার্জিন, প্যাডিং, বর্ডার যদি বুঝে যাই তাহলে আমরা হচ্ছে বক্স মডেলটা বুঝে গেছি আমরা। তো বক্স মডেল বুঝে গেছি মানে হচ্ছে ডিজাইনে আপনি একটু আগে গেছেন। আচ্ছা ওকে, আমরা একটা এখানে আসি, এবার আমরা একটা এলিমেন্ট বুঝি। হ্যাঁ, এলিমেন্ট হচ্ছে নরমালি দুই ধরনের, একটাকে বলা হচ্ছে কি ব্লক এলিমেন্ট, একটাকে বলা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ, ব্লক এলিমেন্ট কোনগুলো, ইনলাইন এলিমেন্ট কোনগুলো, এগুলো আমরা অলরেডি জানি, আমরা অলরেডি ইউজ করছি। জাস্ট আমাদের বুঝতে হবে এটাকে বলে ব্লক, এটাকে বলে কি ইনলাইন। ওকে, একটু প্লিজ স্ক্রিনে খেয়াল করেন। আমি ওইট এখানে 400 দিলাম, সমস্যা নেই, ওইট 400 থাক, আর হাইটটা একটু কমাই দিচ্ছি। আমি একটু হচ্ছে যে এটা টেক্সটগুলো ছোট করে দিচ্ছি। ওকে, আর এখানে একটাই রাখি, দুইটা রাখার দরকার নেই আমার। ব্লক আবার একটু চেঞ্জ করলাম আর কি। আচ্ছা ওকে, মার্জিন না দরকার নেই, আমি মার্জিনটা 0 করে দিচ্ছি, মার্জিন লাগবে না আমাদের। আর প্যাডিং করে দিলাম ওভারঅল 40 পিক্সেল। হ্যাঁ ওকে, তাহলে দুইটা একসাথে লেগে লেগে আছে, দুইটা নিচে নিচে লেগে লেগে আছে। আচ্ছা, এখন আমি আগের মতোই আরো এখানে হচ্ছে একটা হচ্ছে যে এইচআর দিয়ে দিই। হ্যাঁ, এইচআর দিয়ে তাহলে একটা ব্রেক হবে আর কি। এইচআর ওকে, স্পেন একটা দিলাম, দিয়ে ভিতরে আবার এখান দ্বারা এটা লিখলাম, এই সেন্টার ভিতরে সরাসরি লিখে দিচ্ছি এবার। ওকে, এখানে এরকম একটা ক্লাস দিয়ে দিই, একটা ক্লাস স্টাইল, এটাই দিলাম মনে করেন, আর কিছু না, সেমটাই দিলাম। রিফ্রেশ দেন, দেন তো এটার মধ্যে কি আসছে কিনা, দুইটার মধ্যে সেম সিলেক্টর না, কিন্তু দুইটা আউটপুট আসছে দেখেন দুই রকম। এটা একটা অসুবিধা। আচ্ছা, আর ধরেন আমি অন্য একটা দিয়ে নিতে বললাম হচ্ছে সেম আগের মধ্যে বললাম হচ্ছে এটা কি স্পেন, হ্যাঁ ব্লক বা হচ্ছে এটার নাম কি দেওয়া যায়, কন্টেন্ট স্টাইল দিলাম। হ্যাঁ স্টাইল টেক্সট, একটা টেক্সট। আর টেক্সট না দিলে এটা কিন্তু দেখাও যায় না, আমরা একটু আগে দেখছিলাম টেক্সট না দিলে পুরো এরিয়াটা কি গায়েব হয়ে যাচ্ছে। আপনাদের খেয়াল আছে আপনাদের? আমি উইডথ দিলাম 400, হাইট দিলাম কি অটো, এবারে বর্ডার বললাম বর্ডার 10 পিক্সেল সলিড রেড। ওকে, এভাবে দিতে পারি না আমরা, শুধু একটা পাবে আর কি। এই এরপর যদি আমরা একটা আউটপুটে আসি, আমার এখানে টেক্সটটা নাই, শুধুমাত্র কি ওই রেটটা পাচ্ছে। হ্যাঁ, এখানে উইডথ কিন্তু দেখেন উইডথ 400 পিক্সেল, সে কিন্তু কি পাচ্ছে না। হাইট যদি দিই ধরুন 200 পিক্সেল, সেটা সে পাচ্ছে না। ওকে ফাইন, না পাই, তাহলে আমরা একটা এখানে আসি, এখানে এসে স্পেন আরো একটা দিই, দুইটা স্পেন, তিনটে, চারটে স্পেন দিলাম এখানে আমরা। তো এর ঘাড় হয়ে গেছে না, মোটা হয়ে গেছে, তার মানে কি জানেন, এখানে চারটে স্পেন পাশাপাশি কি তারা বসে আছে, তাদের তাদের যে হচ্ছে একটা বডি আছে যার ওজন হচ্ছে কি 400 কেজি করে বা 400-200 কেজি করে, এগুলা সে কি বুঝতেছে না এগুলো। হ্যাঁ, পাশাপাশি পাশাপাশি বসছে। এবার ধরেন এখানে বললাম হচ্ছে ধরেন কথার কথা ছোট ছোট টেক্সট লিখে, এখানে বললাম ধরেন হোম, এখানে বললাম হচ্ছে ধরেন হচ্ছে কি অ্যাবাউট, হ্যাঁ এখানে বললাম ধরেন হচ্ছে কি গ্যালারি, এখানে বললাম ধরেন হচ্ছে কন্টাক্ট। হ্যাঁ, ছোট ছোট টেক্সট দেখেন, টেক্সটগুলো দেখা যাচ্ছে। টেক্সটের চারপাশে ওই যে আমাদের 10 পিক্সেল করে 10 পিক্সেল করে যে এরিয়াটা ছিল বর্ডার, সেই বর্ডারটা কি দেখা যাচ্ছে। তো টেক্সট দেওয়ার পরে কি হলো, টেক্সটটা বসছে, টেক্সটের চারপাশে তার এরিয়াটা আছে, বর্ডার অনুযায়ী সে কি বসে গেছে। একটু ক্লিয়ার? তাহলে দেখুন তো এখানে আমরা দুই ধরনের এলিমেন্ট, অনেক কিছু বোঝার আছে এখানে, তবে আমরা সিম্পলি বুঝি যে এখানে আমরা দুই ধরনের এলিমেন্ট পাচ্ছি। এক ধরনের এলিমেন্ট সে কি পাশাপাশি বসতে পারতেছে না, আরেক ধরনের এলিমেন্ট পাশাপাশি কি বসতেছে। দেখেন এই যে এলিমেন্টটা ডিপ, এলিমেন্টের নাম কি, এটার নাম ডিপ। এই হ্যাঁ, আর আমার টেক্সট লাগবে না, টেক্সট গুলো ফেলে দিচ্ছি, টেক্সটের দরকার নেই, শুধু দুইটা ব্লক আছে এখানে। দেন এই দুইটা ব্লক, আবার এখানে কি চারটা ব্লক। হ্যাঁ, অথবা এখানে দুইটা এলিমেন্ট আছে, এখানে কি চারটা এলিমেন্ট, এখানে দুইটা দিয়ে চলেন, আমরা একটা জিনিস সহজ করি। দুইটা এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট, এই দুইটা এলিমেন্টকে উইডথ দিচ্ছে কত 400,
হ্যাঁ দেখেন 400, তার মানে হচ্ছে কি পাশে আরো অনেক জায়গা আছে, পাশে জায়গা থাকা সত্ত্বেও তারা কি নিচে নিচে পড়তেছে, পাশাপাশি যাচ্ছে না। আবার এদেরও একই অবস্থা, পাশে জায়গা আছে, এরা পাশে পড়তেছে নিচে নিচে কি যাচ্ছে, মানে দুইটার দুই রকম ধর্ম তাদের। এই যে দুই রকম ধর্মের এলিমেন্ট, এই এলিমেন্ট গুলার একটা হচ্ছে কি ব্লক, একটা হচ্ছে কি ইনলাইন। যে এলিমেন্ট গুলো পাশে স্পেস থাকা সত্ত্বেও পাশে বসে না, নিচে নিচে বসে, এগুলাকে বলা হয় ব্লক এলিমেন্ট। আর যে সমস্ত এলিমেন্ট আর পাশাপাশি বসে, এগুলাকে বলা হয় কি ইনলাইন এলিমেন্ট। যে সমস্ত এলিমেন্ট পাশে বসার সুযোগ থাকলেও সে কি পাশে বসে না, সবসময় নতুন লাইন তৈরি করে, মানে সবসময় কি নিচে নিচে বসে, সেগুলোকে বলা হয় ব্লক এলিমেন্ট। আর যে সমস্ত এলিমেন্ট সবসময় কি পাশাপাশি বসে, এগুলোকে বলা হয় কি ইনলাইন এলিমেন্ট। কথা বোঝা যাচ্ছে? ওকে ফাইন। তাহলে আপনি যদি হচ্ছে এখন কোন একটা ব্লক এলিমেন্ট দেখেন যে হচ্ছে সে নিচে নিচে বসতেছে, মানে পাশে জায়গা থাকা সত্ত্বেও বসতেছে না, তাহলে সেটা বুঝে নেবেন সেটা কি ইনলাইন এলিমেন্ট। আর যখন হচ্ছে যে কি আপনার আহ এরকম যে সরি পাশে জায়গা সত্ত্বেও সে নিচে নিচে বসতেছে, সেটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। আর যখন দেখবেন যে হচ্ছে কি জায়গা আছে, তাহলে সে আরামসে পাশাপাশি পড়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। একটু আশা করি সবাই ক্লিয়ার। সুবিধা অসুবিধা গুলো দেখেন, আমরা একটু লিখি সুবিধা অসুবিধা গুলো, হ্যাঁ নাহলে মনে থাকবে না। না না, স্পেনটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, সে পাশাপাশি বসে, এভাবে চিন্তা করো। ওকে, ব্লক ব্লক এলিমেন্ট কি করতেছে সে বলেন তো? সে কি লাইন ব্রেক করে না করে না দেখেন তো? এটা লাইন ব্রেক না একটা, সে কি লাইন ব্রেক করে নিচে চলে আসছে না, পাশে পড়তেছে না, তাহলে কি করে লাইন ব্রেক করে নাকি? লাইন ব্রেক বা নিউ লাইন, নিউ লাইন, নিউ লাইন বলতে পারে, নিউ লাইন, সে কি নিউ লাইন তৈরি করে? ব্লক এলিমেন্ট নিউ লাইন কি তৈরি করে, আর ইনলাইন এলিমেন্ট করে না। বুঝা যায় কটাটা? আচ্ছা, এরপরে হচ্ছে যে তাহলে যে কোনো এলিমেন্ট দেখলে যদি দেখবে যে পাশে জায়গা আছে তাও নিচে নিচে পড়ছে, ধরে দেবেন সেটা কি ব্লক এলিমেন্ট। আর পাশে জায়গা আছে সে পাশে পড়ছে, তাহলে সে কি ইনলাইন এলিমেন্ট। হ্যাঁ ওকে ফাইন, এলিমেন্ট লিখে রাখে এলিমেন্ট। ওকে ফাইন, তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম। হ্যাঁ ওকে, দেখি আর সুবিধা অসুবিধা গুলো দেখে একটু আসেন। এটা এই এলিমেন্টটা কার, সরি এই সিলেক্টরটা কার জন্য খেয়াল আছে আপনাদের? এটা ডিভ এর জন্য। আর এটা হচ্ছে কার জন্য? স্পিনের জন্য। এটা একটা ইনলাইন এলিমেন্টের জন্য, এটা একটা কি ব্লক এলিমেন্টের জন্য। হ্যাঁ ওকে ফাইন, দেখেন এখানে উইড আছে, হাইট আছে, ধরো দিলাম 400 পিক্সেল উইড হাইট। কার জন্য? এই ব্লক গুলার জন্য। দেখেন তো কাজ করে কিনা, কাজ করে। তাহলে আমরা এখানে এসে লিখি যে উইড ওয়ার্কিং। হাইট দেখেন তো এখানে 400 আছে, এগুলো কি বড় হয়েছে, তার মানে কি হাইটও কাজ করে। ওকে, তাহলে ব্লক এলিমেন্ট নতুন লাইন তৈরি করে সবসময়, সে পাশে আরেকটারে বসতে দেয় না। তার সে সবসময় কি করে আপনার হাইটও তার কাজ হয়, কাজ করতে পারে, উইডও সে কি কাজ করতে পারে, মানে সে সাপোর্ট করে আর কি। আমরা এখানে সাপোর্ট লিখি, সাপোর্টেড, সাপোর্টেড। ওকে আচ্ছা, ইনলাইন এলিমেন্টের বেলায় আসি। দেখেন আমরা এখানে দিলাম কি উইড 400, হাইট দিলাম কি 400। এটা কার জন্য? এটা একটা ইনলাইন এলিমেন্টের জন্য। কিভাবে বুঝলাম? তারা পাঠাটি পড়ছে যে না বুঝে গেল। দেখেন তো এখানে কাজ করে কিনা, কাজ করে না। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি কি নট সাপোর্টেড। হ্যাঁ নট সাপোর্টেড। ওকে,
আচ্ছা, এরপর আমাদের হচ্ছে যে প্যাডিং আসবে, এরপর আসবে হচ্ছে কি মার্জিন আসবে। হ্যাঁ, চলো এই দুইটার কি অবস্থা এগুলো একটা বুঝি আমরা একটু। ওকে, প্রথমে প্যাডিংটা দেখি, চেক করি। এই যে এটা হচ্ছে কার জন্য? ব্লক স্টাইলের জন্য। ব্লক স্টাইলে আমরা একটু আগে দেখছি যে কি সে মার্জিন কাজ করে চারদিকে, প্যাডিং কি সে চারদিকে কাজ করে, খেয়াল আছে? একটু আগে আমরা দেখছিলাম। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি না যে সাপোর্টেড, সাপোর্টেড, হ্যাঁ, সাপোর্টেড অল সাইড, এভাবে লিখে সাপোর্টেড কি অল সাইড, এটাও সাপোর্টেড অল সাইড। দেখেন তো এখানে যেগুলো লিখলাম এগুলাতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের? ব্লক এলিমেন্টে উইড কাজ করে, আমরা দেখছি, হাইট কাজ করে, প্যাডিং এর চারপাশ কাজ করে, মার্জিনের কি চারপাশ কাজ করে, এটুকু কারণে অসুবিধা নাই। তারপরে ইনলাইন এলিমেন্ট নতুন লাইন সে তৈরি করে পাশাপাশি বসে, সে উইড কি সাপোর্ট করে না, হাইটও কি সাপোর্ট করে না। ওকে ফাইন, এরপর প্যাডিং এর মার্জিনটা চেক করে আসি, চলেন। প্যাডিং এখানে দিলাম, হ্যাঁ, এটা কে ইনলাইন এলিমেন্টের একটা সিলেক্টর, প্যাডিং 40 পিক্সেল, তার মানে কি হবে এটার ভিতরে তার পাশে প্যাডিংটা বসবে। জানতে কিছু হচ্ছে? প্যাডিং কাজ করতেছে কিন্তু তার এরিয়াটা সে ধরে রাখতে পারছে না। দেখেন সে চলে আসছে কার উপরে? ওই ব্লক এলিমেন্টের বাইরে চলে আসছে, আর এদিকে দেখেন উপরে ভিতরে চলে গেছে। হ্যাঁ? তো আমরা এটা কিভাবে লিখতে পারি বললাম তো? প্যাডিংটা প্রপারলি কাজ করে, হ্যাঁ, তাহলে প্রপারলি সাপোর্টেড, এটা এভাবে লিখতে পারি আমরা, সাপোর্টেড বাট প্রপারলি নট ওয়ার্কিং, এভাবে লিখতে পারি আমরা। ওয়ার্কিং প্রপারলি, তো এটা কি ঠিক আছে কথা? প্যাডিং সাপোর্ট করতেছে কিন্তু ঠিকঠাক মতো কি কাজ করতেছে না, সে আরেকটার উপরে চলে, মনে করেন যে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের উপরে উঠে যায়, তাহলে তো ডিজাইন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর অনেক কাজ ঝামেলায় পড়তে হবে এখানে। তাহলে আপাতত এটা বাদ দিই, বাদ দিয়ে আমরা মার্জিন দিয়ে আসি এবার। হ্যাঁ, মার্জিন, MARGIN, মার্জিন বললাম হচ্ছে কি, ধরো ওভারঅল 50 পিক্সেল, ওভারঅল মানে কি চারপাশে 50 পিক্সেল রিফ্রেশ। তাহলে কি হচ্ছে এখানে? টপ বটম কাজ হচ্ছে না, দেখেন শুধু কি লেফট রাইট কাজ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে কি এখানে মার্জিনের কি সাপোর্টেড লেফট রাইট, সাপোর্টেড বাট টপ বটম নট সাপোর্টেড। এখানে যা লিখলাম এটার সাথে আপনারা কি বুঝতে পারছেন না সবাই ব্যাপারগুলো? আচ্ছা, এবার দেখেন, যদি এগুলো অবস্থা হয়, এটা ডিফল্ট অবস্থা এলিমেন্টের। ইনলাইন এলিমেন্ট হলে সে নতুন লাইন তৈরি করবে না, পাশাপাশি বসবে, উইড সাপোর্ট করবে না, হাইট সাপোর্ট করবে না, প্যাডিং সাপোর্ট করবে কিন্তু প্রপারলি কাজ করবে না, তার মার্জিন কাজ করবে কিন্তু কোথায়? লেফট রাইটে, টপ বটমে সাপোর্ট করবে না। আর যদি ব্লক এলিমেন্ট হয়, নতুন লাইন তৈরি করবে, নিচে নিচে বসবে, সে পাশাপাশি বসবে না, তার উইড হাইট কাজ করবে, প্যাডিং সব সাইড কাজ করবে, মার্জিনের সব সাইড কি কাজ করবে। এগুলো তাদের বৈশিষ্ট্য। এবার দেখেন ডিজাইনের ক্ষেত্রে আসলে, যখন আপনি কোনো একটা এলিমেন্ট ইউজ করতেছেন সেটা ইনলাইন এলিমেন্ট, সেখানে ডিজাইন করার দরকার হতে পারে না। কারণ একটা স্পেনের মধ্যে ডিজাইন করার দরকার হতে পারে না, হতে পারে। এরপরে দেখেন আমরা যদি এখানে ইউজ করি হচ্ছে যে কি স্পেনের উপরে ইউজ করি, যদি অ্যাঙ্করটাকে ইউজ করি, এই ট্যাগ, এই দেখেন এগুলো কি হয়, একই অবস্থা। তার মানে কি এগুলো একটা ইনলাইন এলিমেন্ট। অ্যাঙ্করটা এই যে ধরনের ডিজাইন আইয়া দেখেন আপনারা, এই এগুলা যে লিঙ্ক গুলো দেখতেছেন না, এই লিঙ্ক গুলো সবই অ্যাঙ্কর ট্যাগ। দেখেন এগুলো সবই কি এই ট্যাগ, এগুলো সব এই ট্যাগ। এখন যদি আমরা যদি এই যে এই ট্যাগ ইনলাইন এলিমেন্ট গুলো যদি দেখেন, এগুলোর মধ্যে প্যাডিং আছে, হ্যাঁ, খেয়াল করেন এগুলোর মধ্যে প্যাডিং আমরা ইউজ করছি এগুলোর মধ্যে, যদি প্রজেক্টর বোঝা যাচ্ছে না। আপনি যদি এই ইনলাইন এলিমেন্ট গুলোর মধ্যে ডিজাইন না করতে পারেন, প্যাডিং না দিতে পারেন, মার্জিন না দিতে পারেন, বড় তারপরে উইডহেড না দিতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি ডিজাইনটা ঠিকঠাক মতো করতে পারবেন না। আবার এইদিকে তারা কি সাপোর্টও করতেছে না। আর ব্লক এলিমেন্ট গুলো যদি কখনো দরকার যে পাশাপাশি বসুক, তাহলে সেটাও কি পারা আছে না, বিকজ অফ ব্লক এলিমেন্ট সবসময় নতুন লাইন কি তৈরি করে। তাহলে এই ডিফল্ট বৈশিষ্ট্যগুলো থাকার কারণে আমাদের কি ডিজাইনের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পড়বো। তাহলে আমাদের এখন কি করতে হবে? প্রবলেমগুলো থেকে কিভাবে সেভ হওয়া যায় সেটা দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ,
ওকে ফাইন। এখন দেখেন এই ব্লক এলিমেন্ট গুলাকে যদি আমরা আমাদের প্রয়োজন মতো ইনলাইন এলিমেন্ট বানায় ফেলতে পারি, আবার ইনলাইন এলিমেন্টকে প্রয়োজন মতো কি ব্লক এলিমেন্ট বানায় ফেলতে পারি, তাহলে আমাদের কি প্রবলেমটা সলভ। আবার ধরেন হচ্ছে যে কোন একটা সময় ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট আমাদের প্রয়োজন মতো তাদেরকে যদি ম্যানেজ করতে পারি, তা প্রবলেম কি সলভ। আমাদের প্রয়োজনের মতো বলতে কি এরকম, ধরেন একটা এলিমেন্ট সে সবসময় কি নতুন লাইন তৈরি করলো, সবসময় কি নতুন লাইন তৈরি করলো, আবার সে কি উইথ হাইটও সাপোর্ট করলো, আবার সে মার্জিন প্যাডিং এ সাপোর্ট করলো। তাহলে ব্যাপারটা ভালো না? দেখেন তো, ঘটনা বুঝতেছেন? আমাদের ইনলাইন এলিমেন্ট কি হচ্ছে, নতুন লাইন সাপোর্ট করে না, হ্যাঁ, সে পাশাপাশি বসে। এরপরে সে উইথ সাপোর্ট করে না, সে হাইট সাপোর্ট করে না, সে হচ্ছে কি প্যাডিং সাপোর্ট ঠিকভাবে করে না, সে মার্জিন অ্যাকচুয়ালি ঠিকভাবে সাপোর্ট করে না। এমন না হয়ে ধরেন সে নতুন লাইন তৈরি করলো না, দরকার নেই, কিন্তু সে উইথও সাপোর্ট করলো, হাইটও সাপোর্ট করলো, তারপর কি প্যাডিংও সাপোর্ট করলো, মার্জিনও সাপোর্ট করলো। তাহলে ব্যাপারটা ভালো না? তাহলে এই যে এটার কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, প্রবলেমগুলো কি থাকবে? আর পাশাপাশি বসলো কিন্তু উইথ হাইট সাপোর্ট করলো, মার্জিন প্যাডিংও সাপোর্ট করলো, তাহলে ব্যাপারটা কি ভালো হয় না? এরকম একটা এলিমেন্টের নাম হচ্ছে ব্লক ইনলাইন বা ইনলাইন ব্লক। তার নাম হচ্ছে কি ইনলাইন ব্লক। অ্যাকচুয়ালি সে ব্লক আর ইনলাইনের কি মিক্সড। কথা বোঝা যাচ্ছে? কিন্তু এই HTML এর যে বাই ডিফল্ট যে এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো দুইটাই, একটা হচ্ছে ব্লক, একটা হচ্ছে ইনলাইন। আর এটা যেটা, এটা হচ্ছে আমরা কি নিজেরা তৈরি করে নিব। মানে এটা কিভাবে তৈরি করবো সেটা আমাদের দেখতে হবে। এটা তৈরি করার জন্য অথবা আমরা চাইলেই একটা ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করে ফেলতে পারবো, আবার একটা ইনলাইন এলিমেন্টকে ব্লক এলিমেন্টে কনভার্ট করে ফেলতে পারবো। এই জন্য আমাদের একটা প্রপার্টি ইউজ করতে হবে। সেই প্রপার্টির নাম হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। নাম কি? ডিসপ্লে প্রপার্টি। এই একটা প্রপার্টি এই সবগুলা কাজ কি একাই হ্যান্ডেল করতে পারবে। ওকে, উপরে লেখা যায় এটারে। তাহলে চলেন যা যা বললাম এগুলো একটু দেখি আসলে ঘটনা ঘটে কিনা। যা বললাম সব বুঝতে পারছেন আপনারা? দেখেন, বললাম হচ্ছে কি ব্লক এলিমেন্টকে আমরা চাইলে ইনলাইনে কনভার্ট করতে পারি, কার মাধ্যমে? ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে। ইনলাইন এলিমেন্টকে ব্লকে কনভার্ট করতে পারি কার মাধ্যমে? ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে। প্রথমে এই দুইটা দেখে আসে চলেন। দেখেন এই দুইটার মধ্যে কি আছে, উইডাইট আছে, বর্ডার আছে। আমরা বা এগুলো সব ফেলে দিচ্ছি, শুধুমাত্র একটুকু রাখে। এগুলো দুইটা সেম সেম করে দিই, চলেন দুইটা সেম সেম করে দিলাম। হ্যাঁ, এটাকে বললাম হচ্ছে গ্রিন আর ওটা রেড, দুইটাই কি সেম সেম। এবার আমি হচ্ছে যে এই কন্টেন্ট স্টাইল, এটা কার জন্য? এই ডিজাইনটা কার জন্য? এটা ইনলাইন এলিমেন্টের জন্য। কার জন্য? এখানে এসে আমি জাস্ট বলবো, দেখেন ডিসপ্লে ব্লক ব্লক। ওকে, এটুক বললেই এই এলিমেন্টটা, সরি এই সিলেক্টরটা যে এলিমেন্টের উপরে থাকবে, এলিমেন্টের সাথে থাকবে, সেই এলিমেন্ট হয়ে যাবে তখন কি ব্লক এলিমেন্ট। মানে বাই ডিফল্ট সে যাই থাক, এটা তার দেখার বিষয় না। এই সিলেক্টরের এই প্রপার্টি ভ্যালুটা যে সিলেক্টরে থাকবে, সেই সিলেক্টরটা যে HTML এর সাথে থাকবে, সেই HTML টা তখন হয়ে যাবে কি ব্লক এলিমেন্ট। ওকে, দেখেন এই অ্যাঙ্কর ট্যাগটা ক্লিক করলে দেখেন আবার এই যে বড় হয়ে গেছে। তার মানে সে কি, তার হচ্ছে কি সে বর্ডার উইডে সাপোর্ট করতেছে, হাইটও সাপোর্ট করতেছে, সে মার্জিন সাপোর্ট করতেছে, সে প্যাডিংও সাপোর্ট করতেছে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আর মজার ব্যাপার দেখেন, আবার আগের অবস্থা চলে আসলাম আমরা। এবার এগুলো হচ্ছে, এটা কার জন্য? এটা হচ্ছে কি এই এলিমেন্টগুলোর জন্য, এগুলো কি ব্লক এলিমেন্ট। এখানে এসে যদি কেউ লিখে দেয় ডিসপ্লে ইনলাইন, তাহলে মজার বিষয় দেখেন, এগুলো তখন ইনলাইন এলিমেন্ট হয়ে গেছে। এই যে এই সবুজ কোথায় বসছে, তখন সে হয়ে গেল কি ইনলাইন এলিমেন্ট। কথা বোঝাচ্ছে কনভার্ট করা কিভাবে করতেছে? কনভার্টটা আমরা জাস্ট একটা কোড লিখলে হয়ে যাচ্ছে। এবার আমরা চাচ্ছি এই যে এলিমেন্ট দুইটা আছে, এলিমেন্ট দুটো হচ্ছে ইনলাইন এলিমেন্ট,
তাদের মধ্যে নতুন লাইন সাপোর্ট করে না, তাদের মধ্যে প্যাডিং ঠিক করে কাজ করে না, মার্জিন ঠিক মতো কাজ করে না, আবার কি উইডহার্ট সে নেয়ই না। কিন্তু আমরা চাচ্ছি কি নতুন লাইন কাজ করে না, এটা আমরা মেনে নিলাম, পাশাপাশি থাকবে, কিন্তু তার মধ্যে উইড কাজ করতে হবে, হাইট কাজ করতে হবে, প্যাডিং সব সাপোর্ট করতে হবে, মার্জিন সব সাপোর্ট করতে হবে, তাহলে তাকে বলবো আমরা কি ইনলাইন ব্লক। এটার জন্য আপনি জাস্ট এখানে এসে যেটা আপনার কি যে সিলেক্টরটা আপনার ইনলাইন এলিমেন্টের জন্য ইউজ হচ্ছে সেই সিলেক্টরের মধ্যে এসে লিখে দেন ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। তাহলে তার উইড কাজ করবে, হাইট কাজ করবে, মার্জিন কাজ করবে, প্যাডিং কাজ করবে, কিন্তু সে আবার কি পাশাপাশিও বসবে। এই দেখেছে? কারণ আপনারা বলতে পারেন যে এগুলো এরকম হয়ে গেছে এখান থেকে, এগুলো আমাদের টোটাল এরিয়াটা সেট আপ করে দেওয়ার জন্য এই অবস্থা। বাট এই দুটো একটু দেখেন, প্যাডিং মার্জিন হাইট উইড কি সবই কাজ করতেছে। তাহলে আমাদের এলিমেন্ট এখন চিনতে পারবো না, আমরা এলিমেন্ট চিনতে পারবো আমাদের প্রয়োজন মতো এলিমেন্টকে কি তার ক্যারেক্টার চেঞ্জ করে আমাদের সুবিধা মতো ডিজাইন তাকে কি করতে পারবো। পারবো না সবাই? পারবে। তাহলে স্পেন, অ্যাঙ্কর ট্যাগ, এরপরে ইমেজ ট্যাগ, এগুলো হচ্ছে যে কি আমরা কিছু এক্সাম্পল লিখে চলেন তাহলে আরো ভালো হয়। এগুলো ইনলাইন, রাইট। আমরা কিছু এক্সাম্পল লিখে আসেন। ব্লক এলিমেন্ট হচ্ছে ধরেন ডিপ, হ্যাঁ, তার H1 থেকে H6, তারপর হচ্ছে পি, মানে যেগুলো পাইছে এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট, আরো আছে এরকম। ইনলাইন এলিমেন্ট কোনগুলো? ইমেজ, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি অ্যাঙ্কর ট্যাগ, তারপর হচ্ছে কি স্পেন ট্যাগ, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরকম আরো অনেক আছে, আরো পাইছি। ওকে, আবার এইগুলাকে যদি আপনি কি ইনলাইনে কনভার্ট করতে চান তাহলে কি লিখবেন? ডিসপ্লে ইনলাইনে কনভার্ট করুন, ডিসপ্লে ইনলাইন, তাহলে এটা কি এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কি পেয়ে যাবে। আবার এগুলাকে যদি আপনি বলেন হচ্ছে কি ডিসপ্লে ব্লক, তাহলে এই ট্যাগগুলো আবার কি এই ক্যারেক্টার গুলো কি পেয়ে যাবে। আবার এটা হোক বা এই ডিপ H1 বা পি হোক অথবা ইমেজ স্পেন হোক, তাদেরকে যদি আপনি বলে দেন ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে সে ব্লক এলিমেন্ট হোক অথবা ইনলাইন এলিমেন্ট হোক, তখন সে হয়ে যাবে কি ইনলাইন ব্লক এলিমেন্ট। ক্লিয়ার সবাই? ওকে, নাইস। তো এটা একটু প্র্যাকটিস করেন তো, একটু দেখেন তো প্র্যাকটিস করতে পারেন কিনা। জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তাদের মধ্যে একটা ইউজ করে দেখেন হচ্ছে উইড হাইট ইউজ করে দেখেন কাজ করে কিনা। দেন একটু কি এখানে কাজ না করলে ডিসপ্লে ব্লক অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করে দেখেন কাজ করে কিনা। কন্ডিশন বুঝতে পারতেছেন? দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেন, নিলে তারা ডেফিনেটলি কি বসবে? পাশাপাশি বসবে। হ্যাঁ, পাশাপাশি বসলে তাদেরকে আপনি কি করবেন? যে এখন ঠিক হয়ে গেছে, আমার এখানে একটা যে আপনার স্পেনটা একটা ক্লোজিং ছিল না, ক্লোজিং না থাকার কারণে একটার উপর একটা উঠে গেছিল, এখন ঠিক আছে, আমি খেয়াল করি জিনিসটা। আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা জাস্ট একটু করেন, দুইটা অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এইভাবে লিখেন অ্যাঙ্কর ট্যাগ ইনলাইন এলিমেন্ট, তারা পাশাপাশি বসবে, তাদের মধ্যে উইড হাইট কাজ করবে না, প্যাডিং কাজ করবে না, মার্জিন ঠিকভাবে কাজ করবে না। তখন আপনি এদেরকে এসে বলেন কি ডিসপ্লে ইনলাইন ব্লক অথবা ডিসপ্লে কি শুধু ব্লক, তাহলে দেখবেন যে কি সবাই কাজ করবে। যদি ব্লক বলেন তাহলে নিজে বসবে, আর ইনলাইন ব্লক বললে পাশাপাশি থাকবে, বাট আদার্স প্রবলেমগুলো কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। প্লিজ একটু ট্রাই করেন সবাই। এস্টিমেট কোড লাগবে? যদি দিলাম করেন, প্রথমে এস্টিমেট দেখেন, তারপর সিএসটা দিচ্ছি। তারপর সিএসটা একটু দেখেন, অ্যাঙ্কর ট্যাগ দুটো লিখলেন, অ্যাঙ্কর ট্যাগের কিন্তু আমরা ওই হ্যাপি হ্যাপি দিনে আর কি দরকার নেই, এগুলো আবার আমাদের যেটা হচ্ছে এটা করেন, এটা জাস্ট একটু ট্রাই করেন। এটা হচ্ছে ওটার জন্য উইড হাইট দিয়ে দেখলাম কাজ করে না, মার্জিন কাজ করে না, জাস্ট এটা দিলে কাজ করবে। ওকে, তাহলে আমরা হচ্ছে যে ব্লক এলিমেন্ট ইনলাইন এলিমেন্ট গুলো বুঝলাম আমরা। হ্যাঁ, তো এটা একটা ছিল এখানে যেটা আমরা অলরেডি বলে ফেলছি আর কি। তো এইটার একটা প্রপার্টি আছে যেটা কমনলি ইউজ হয়, আমরা কমনলি ইউজ তিনটা প্রপার্টি দেখলাম। হ্যাঁ, একটা হচ্ছে কি ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। এই ডিসপ্লে প্রপার্টির আরেকটা কমনলি ইউজ ভ্যালু আছে, সেই ভ্যালুটার নাম হচ্ছে নান। নাম কি? নান, ডিসপ্লে নান। ডিসপ্লে নান বলতে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে হচ্ছে যে কি আপনি যদি কারো কোন একটা এলিমেন্ট বলতেন ডিসপ্লে নান, সে অ্যাকচুয়ালি গায়েব হয়ে যাবে, থাকবে না সে, কিন্তু সে আবার কাজ করে, মানে সে ওয়ার্কিং কিন্তু সে কি দেখা যাবে না, মানে হিডেন হওয়ার মতো আর কি। ধরেন এই যে হোমটা যেটা আছে, হ্যাঁ হোম, অথবা এটা, এগুলো যেটা আছে, ধরেন এই গ্রিন বক্সটা বা এই দুইটা গ্রিন বক্স, এখানে যদি আমরা এসে যদি বলে দিই তখন ডিসপ্লে নান, তাহলে দেখেন এটাকে গায়েব হয়ে যাবে, এই নাই, মানে সে অ্যাকচুয়ালি কিন্তু কাজ করতেছে কিন্তু তাকে কি ইউজার দেখবে না, ডিসপ্লে নান। ওকে, একটু খেয়াল রাখেন এটা একটা। তো
তাহলে আমরা ডিসপ্লের 4টা ভ্যালু পেলাম, কি কি বললাম তো একটু? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন ব্লক, আর একটা ডিসপ্লে নান। নান হলে তাকে দেখা যাবে না এলিমেন্টকে, ইনলাইন ব্লক হলে সে হচ্ছে কি নতুন লাইন ক্রিয়েট করবে না, কিন্তু সে উইডথ হাইট প্যাডিং মানে সবগুলো সাপোর্ট করবে। আর যে কোন ধরনের এলিমেন্টকে যদি আমরা বলি ডিসপ্লে ইনলাইন, তাহলে সে ইনলাইনের সব বৈশিষ্ট্য কি পেয়ে যাবে। আর যে কোনো ধরনের এলিমেন্টকে যদি আমরা বলি কি ডিসপ্লে ব্লক, তাহলে সে ব্লকের বৈশিষ্ট্যগুলা পেয়ে যাবে। এটা ক্লিয়ার হবে? আমরা এই এই 4টা একটু খেয়াল রাখবো সবসময়, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। এটা আমি শেয়ার করে দিব আপনার সাথে, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা একটু আমাদের স্লাইডে আবার চলে আসি। আমরা এরপরে কি শিখবো এটা দেখি, দাঁড়া কি শিখলে সুবিধা হয়। আচ্ছা, আমরা যেগুলো শিখলাম এগুলো দিয়ে আমরা কিছুটা বানাই, তাহলে ব্যাপারটা একটু আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, তা আপনারা একটু স্ক্রিনে খেয়াল করেন। আমি একটু নতুন একটা এলিমেন্টের জায়গাতে যাচ্ছি। আমি গুগলে যাই একটু, গুগল নতুন না, গুগল পুরান। আচ্ছা, গুগল থেকে গুগলে এটা সার্চ করবেন সিমেন্টিক এলিমেন্ট। কি? সিমেন্টিক এলিমেন্ট। ওকে, সিমেন্টিক এলিমেন্ট আমরা সার্চ করলাম। আচ্ছা, এখানে দেখেন কিছু কথাবার্তা আছে, এগুলো একটা পড়ে আসেন। হ্যাঁ, হোয়াট আর সিমেন্টিক এলিমেন্টস? এ সিমেন্টিক এলিমেন্টস clearly describe its meaning to both browser and the developer. হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে যে যে সমস্ত এলিমেন্ট মিনিংফুল, মিনিংফুল কাদের জন্য? ব্রাউজারের জন্য এবং ডেভেলপার জন্য, আমাদের জন্য, সেগুলোকে বলা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। ওকে, অর্থাৎ আমরা যে সমস্ত ট্যাগ ইউজ করে আসছি, এই ট্যাগগুলোর মধ্যে যেগুলো মিনিংফুল, যেগুলা দেখলেই আমরা বুঝতে পারি এটার কাজ কি হতে পারে, এবং এটা ব্রাউজারও একইভাবে বুঝতে পারে তার কাজ কি, সেগুলোকে বলা হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে যে এক্সাম্পল দিতে পারি আমরা H1, এটা কি হেডিং 1, এটা ইউজারও বুঝে একইভাবে কি ব্রাউজারও বুঝে, এটাকে বলা হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। হ্যাঁ, যেমন যে ফ্রম, আরো বেশি ইজি। ফ্রম, ফ্রম এটাই একদম ইজি না যে মানে সবাই বুঝতে পারে অ্যাকচুয়ালি ফ্রম এর কাজটা কি। এরপর হচ্ছে টেবিল, এটাও অ্যাকচুয়ালি কি সবাই নাম শুনলে বুঝতে পারে এর কাজটা কি। মানে অনেকে বুঝতে পারে যে চা নাস্তা খাওয়ার টেবিল, ওটা বুঝলেও সমস্যা নেই, কাজ অ্যাকচুয়ালি একই। হ্যাঁ, টেবিল, এগুলো বলা হচ্ছে সিমেন্টিক এলিমেন্ট। আবার কিছু কিছু আছে হচ্ছে যে কি বলা হচ্ছে নন সিমেন্টিক এলিমেন্ট, কোনগুলা? যেগুলো অ্যাকচুয়ালি মিনিংটা বোঝা যায় না। যেমন হচ্ছে আমরা একটা ইউজ করেছিলাম ডিপ এবং স্পেন। স্পেন ওয়ার্ডটা শুনে অ্যাকচুয়ালি কোডের সাথে রিলেট করার মতো তেমন কিছু বোঝা যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, স্পেন বলতে নরমালি কি বুঝেন আপনারা? স্পেন যে পদ্মা সেতুর স্পেন ভুলে গেছেন, ওটা তো কোডের কথা। নরমালি স্পেন হচ্ছে পদ্মা সেতুর স্পেন। হ্যাঁ, ওই যে রেল লাইনের স্পেন। হ্যাঁ, ওই স্পেন আর হচ্ছে ওটা নরমাল, কিন্তু ওইটাই উত্তর। ওটার সাথে কোডের কিন্তু কোনো আসলে মিলে না স্পেনের যে কাজ। তো এই জন্য এগুলো বলা হচ্ছে কি মিনিং লেস বলা হচ্ছে আর কি। হ্যাঁ, ডিপের একই অবস্থা, এগুলো বলা হচ্ছে এই জন্য বলা হচ্ছে মিনিংলেস। এই মিনিংলেস অথবা হচ্ছে যেগুলো মিনিং নেই এগুলোকে বলা হচ্ছে নন সিমেন্টিক। আর যে সমস্ত এলিমেন্টের মিনিং আছে এগুলোকে বলা হচ্ছে কি সিমেন্টিক। এটা একটু খেয়াল রাখবেন, এটা ইম্পর্টেন্ট। সিমেন্টিক নন সিমেন্টিক, সিমেন্টিক নন সিমেন্টিক। আচ্ছা, এখন সিমেন্টিক কেন ইম্পর্টেন্ট, সিমেন্টিক ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট একটু বুঝি। আমরা একদম প্রথম থেকে বলে আসতেছিলাম একটা ব্যাপার আপনাদেরকে, যে মিনিংফুল ট্যাগ ইউজ করার জন্য, মিনিংফুল ফোল্ডার নেম ইউজ করার জন্য, মিনিংফুল ফাইল নেম ইউজ করার জন্য, খেয়াল আছে আপনাদের? মিনিংফুল আর অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখেন আমরা যদি মিনিংফুল যে ফাইল ফোল্ডার ইউজ করি যেভাবে আমরা বুঝতে পারতেছি, একইভাবে কিন্তু অন্য আরেকজন লোক এসেও যদি এটা 1000 বছর পরে কেউ যদি দেখে সেও বুঝতে পারবে। অনেক সময় হলিউডের মধ্যে দেখে না যে মানে নদী পাহাড়ের ভিতরে চলে গেছে, 1000 বছর আগে একটা ডিভাইস পাচ্ছে কম্পিউটার, সেটা চালাতে চলতেছে। এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, ধরেন এরকম 1000 বছর পরে যদি কেউ পায়, তারাও এটা বুঝতে পারবে যে না এখানে ল্যাব 1 বলতে 1 নাম্বার ল্যাবের কাজ এখানে কি আছে, এরকম একটা বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি আপনাদের ফোল্ডার গুলো চেক করতে গেলে এখন দেখি ভাবে যাবে না আমার ফোল্ডার ফাইল দেখি। আবার অনেকের হচ্ছে ফাইল নেমের মাঝখানে স্পেস থাকে, এরকম আছে অনেকে, এখানে আমি খুঁজলে পাবো, এটা স্কিপ করেন এগুলো। এরপরে কোডগুলো যদি মিনিংফুল হয় তাহলে এখানে সুবিধা পাওয়া যায়। কি সুবিধা? আপনার কোডটা যখন ব্রাউজার রিড করবে তখন তারা কোডটা কি বুঝতে পারবে। আবার ব্রাউজার রিড করতেছে মানে কি অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন যারা আছে গুগল, ইয়াহু, বিং, এরা কিন্তু এটা কি করতেছে রিড করতেছে। তখন ওই আপনার কোড মিনিংফুল থাকার কারণে ওরা মার্কিং করে এগুলাকে, যেটা এসইও ফ্রেন্ডলি হয় সে মার্কিং এর কারণে। আপনার যদি এখানে যদি মিনিংলেস কোড তোর থাকে, তারা অ্যাকচুয়ালি বুঝবে না যে অ্যাকচুয়ালি কোনটা কিসের জন্য, সবগুলো তাদের একই রকম মনে হবে। হ্যাঁ, এরপর কন্টেন্ট যেগুলো দিবেন সেগুলো দেখা যাচ্ছে যে কি ওই কোডের সাথে কন্টেন্টের মানে মিল নেই, মানে মিনিংলেস পুরোপুরি বিষয়টা।
তখন আবার এটা তারা একটু অ্যাকচুয়ালি মার্কিংটা কমাই দিবে, আপনাদেরকে নেগেটিভ মার্কিং করবে, পরে আবার এসইওতে আপনারা আরো বেশি খরচ যাবে, ভালো এসইও আপনারা হবে না আর কি এটা। হ্যাঁ, তো সব ক্ষেত্রে যদি প্রফিট চান তাহলে ইউজ করতে হবে কি সিমেন্টিক। যেখানে সিমেন্টিক আর পসিবল না সেখানে যে আপনি ইউজ করতে হচ্ছে কি নন সিমেন্টিক, আদারওয়াইজ ইউ অলওয়েজ ইউজ করবেন সিমেন্টিক এলিমেন্ট। আর সিমেন্টিক এলিমেন্ট কোনগুলো আমরা একটা এক্সাম্পলে জানলাম, আরো কিছু সিমেন্টিক এলিমেন্ট এখানে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আসেন, হ্যাঁ, এখানে দেখেন আর্টিকেল, অ্যাসাইড, ডিটেলস, ক্যাপশন, ফিগার, ফুটার, হেডার, মেন, মার্ক, ন্যাব, সেকশন, সামারি, টাইম, এগুলো হচ্ছে কি সিমেন্টিক এলিমেন্ট। এই সিমেন্টিক এলিমেন্ট গুলো, এগুলো ছাড়া অনেক সিমেন্টিক এলিমেন্ট আছে, তো এগুলো এখানে উল্লেখ করার বিশেষ কারণ হচ্ছে যে কি এগুলা দিয়ে লেআউট তৈরি করা হয়, আর এগুলা আসছে হচ্ছে HTML5 এ, দ্যাটস ওয়াই এগুলাকে আলাদা করে এখানে কি দেখাচ্ছে। ওকে, যেমন H1 ফ্রম টেবিল এগুলো একদম আদিকাল থেকে আছে, এগুলো কি সিমেন্টিক এলিমেন্ট, কিন্তু এগুলো এই নোটে নাই। এই নোটের জাস্ট রাখছে হচ্ছে এগুলাকে বিকজ অফ এগুলো HTML5 এ আসছে, আর এগুলা দিয়ে কি করা যায় লেআউট করা যায়। ওকে, তাহলে চলুন আমরা এগুলোর মানে কি আমরা বুঝবো, আমরা এরকম একটা লেআউট বানানোর চেষ্টা করি, তাহলে আরো জিনিসটা রিলেট হলো, ধীরে ধীরে আমরা জিনিসগুলো কি বুঝতে পারবো। আমরা জিনিসটা করি একটা, আপনারা দেখেন তারপরে বুঝেন যে এরকম একটা লেআউট আমরা করবো। চলেন, এটা একটা লেআউট, লেআউটের এখানে কয়েকটা অংশ আছে দেখেন। প্রথমে বলছে কি হেডার, তারপর হচ্ছে কি ন্যাপ, এখানে নিচে ফুটার, আর এই যে একটা এরিয়া, এই এরিয়াটাকে আমরা নরমালি বলি হচ্ছে মেন এরিয়া, মেন সেকশন, যেটা আমরা টেবিল দিয়ে করছিলাম। আমাদের খেয়াল আছে কিনা, আশা করি খেয়াল থাকার কথা। এই মেনটাকে ওরা আবার কি দুই ভাগে ভাগ করছে, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, আবার এটাকে আবার দুই ভাগে ভাগ করছে। একটা বলছে কি সেকশন, একটাকে বলছে কি আর্টিকেল, আর এই পার্টটাকে বলছে কি অ্যাসাইড। এটা দেখে আমরা কিছুটা আইডিয়া নিতে পারি এগুলোর কোনটার কাজ কি। অ্যাসেট মানে হলো সাইড বার, অর্থাৎ এই যে এখানে একটা জিনিস আছে না সাইড বার, আবার দেখেন এখানেও আছে দেখেন সাইড বার। হ্যাঁ, এই সাইড বার গুলাকে HTML5 এর ভাষায় বা সিমেন্টিক এলিমেন্টের ভাষায় বলা হয় কি অ্যাসাইড। ওকে, অর্থাৎ আপনার সাইড বার আসে সে হবে কি অ্যাসাইড। এরপর হেডার, উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি হেডার কমন, একদম নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি ফুটার, এটাও কি কমন। তাহলে এরপরে ন্যাব, এটা যেটা থাকে এটা হচ্ছে কি ন্যাব, ন্যাব তারপরে দেখলেই বোঝা যায় এটা হচ্ছে কি ন্যাব। হ্যাঁ, এটা হচ্ছে ন্যাব, দেখলে বুঝতে পারি আমরা। হ্যাঁ, ন্যাব। তাহলে দেখেন তো অ্যাসাইড, হেডার, ন্যাব, ফুটার এগুলা একদম ইজিলি বুঝতে পারবেন এগুলা কি। এরপরে যে এরিয়াটা আপনার কাছে মনে হবে যে এটা একটু মেন স্পেসিফিক মেন এরিয়া, আপনার একটা ওয়েবসাইট একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে কি মেন, এই যেখানে আছে মেন। ওকে, আচ্ছা, এরপর কি আছে দেখেন আর্টিকেল। আর্টিকেল কোনগুলো হয়, ধরেন এখানে একটা কি আছে, একটা হেডলাইন আছে, একটা ইমেজ আছে, একটা কি আছে টেক্সট আছে, এরকম এগুলো হচ্ছে কি আর্টিকেল। ধরেন আপনার ওয়েবসাইটে এরকম একটা কন্টেন্ট লিখতে হবে যেখানে হেডিং থাকবে, ইমেজ থাকবে, বা নাও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এখানে অন্য কিছু থাকতে পারে, এবার টেক্সট আছে কিছু, এগুলো বলতে পারেন কি আর্টিকেল। আর্টিকেলের জন্য আপনারা এই আর্টিকেল ট্যাগটা ইউজ করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে ধরেন আমরা ইউজ করি হচ্ছে যে সেকশন। হ্যাঁ, আমরা একটু আগে ব্লগ বোঝানোর জন্য এখানে ইউজ করছিলাম কি খেয়াল আছে আপনাদের, ডিপ ইউজ করছিলাম, ডিপ। ব্লগ বোঝানোর জন্য ইউজ করছিলাম আমরা কি ডিপ। হ্যাঁ, কিন্তু এই ডিপটা হচ্ছে যে মিনিংলেস, দ্যাটস ওয়াই HTML5 ডিপের পরিবর্তে নিয়ে আসছে হচ্ছে কি সেকশন, ওদের মতো মিনিংলেস। হ্যাঁ, এই যেহেতু ওদের মতে এটা হচ্ছে কি মিনিংলেস, ডিপের পরিবর্তে ওরা নিয়ে আসছে কি সেকশন। এখন আপনি যদি ইন্ডিভিজুয়াল একটা ব্লক চান, এগুলা হলো একটা আসলে কি সবই সেকশন। তো এইগুলো আমরা বোধহয় বুঝি হেডার, মেন, সেকশন, আর্টিকেল, সাইট, ফুটার এবং কি মেন। এই বিষয়গুলো একটা আইডিয়া পাচ্ছেন, মানে এগুলা কেন ইউজ করতে হতে পারে বা কি কাজ ইউজ হবে এগুলা। হ্যাঁ, তো এগুলো আসার আগে কি হতো, ধরেন HTML4 এ কি হতো, HTML4 এ এইটা একটা ডিপ, এটাও 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 একটা ডিপ। তার মানে কি একটা বিল্ডিং এর সবগুলা রুমই হচ্ছে কি ডিপ। হ্যাঁ, তাহলে একটা বিল্ডিং এ তো কি গেস্ট রুম থাকতে পারে, আর ড্রয়িং রুম থাকতে পারে, ডাইনিং রুম থাকতে পারে, হ্যাঁ বেডরুম থাকতে পারে। এটা না হয় যদি সবগুলো খালি রুম হয়, তাহলে যে স্পেসিফিক যদি নতুন কোনো মেম্বার আসে তাহলে তার জন্য একটা এটা কি ক্রিটিক্যাল বোঝা কোনটা কি, ধরেন দেখে বোঝার উপায় না, সবগুলো দেখতে একই রকম, তাহলে সেটা আসলে বুঝবে না। হ্যাঁ, এইটার পরিবর্তে যদি এমন হয় ডিভিশন। হ্যাঁ, এখন যদি এটা না হয় যদি স্পেসিফিক বলা থাকতো যে কোনটা কোন রুম, রুমের উপরে, তাহলে এই ব্যাপারটা আরো ইজি হতো নতুন মেম্বারদের জন্য। একইভাবে এখানে একই অবস্থা, ধরেন হচ্ছে কি আপনার কোডটা একজন ইউজার পড়বে, একজন ডেভেলপার পড়বে, একজন ব্রাউজার পড়বে, অথবা একটা কি সার্চ ইঞ্জিন পড়বে, সে পড়লো কি এটাও ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, এটাও ডিপ, সবগুলো ডিপ, আলাদা কোনো মিনিং নাই। হ্যাঁ, এটা পরিবর্তে যদি এটা হয় যে এটা হেডার,
একটা মিনিং পাচ্ছে সে, না এটা ওয়েবসাইটের হেডার, এটা ন্যাপ, ওয়েবসাইটের ন্যাপ, ওয়েবসাইটের কি ফুটার, তাহলে ব্যাপারটা তার জন্য কি ইজি হয়, মিনিংফুল হয়, ইজি হয়, এবং এটা সার্চ কি অপটিমাইজেশনের জন্য ইজি হয়, মানে এসইও এর জন্য ব্যাপারটা কি অনেক বেশি বেনিফিটেড হয় আর কি। হ্যাঁ, আশা করি সুবিধার কিছু হলো আপনারা আন্দাজ করতে পারতেছেন। আমরা একটু আগের প্যাটার্নে কোড করে তারপর ওই প্যাটার্নটাকে এই প্যাটার্নে কনভার্ট করবো। আপনারা একটু দেখেন, করতে হবে না, দেখেন জিনিসটা, তাহলে ব্যাপারটা ইজি, আপনারা বুঝতে পারেন যে কতটুকু ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি আপনাদের জন্য। আমি জি ওগুলা পরে আসি, আমরা আপাতত হচ্ছে টেমপ্লেট নিয়ে একটু চিন্তা করি একটু। হ্যাঁ, আচ্ছা আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, নাম দিলাম হচ্ছে কি টেমপ্লেট। আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু হচ্ছে টেমপ্লেটে চলে যাবো। আপনারা একটু খেয়াল করেন, আমি এই দুইটা ফাইল নিয়ে আসি, এলাকাকে হচ্ছে কাস্টম করে ওটা নিয়ে যাবো। হ্যাঁ, টেমপ্লেট একটা ফোল্ডার এখানে পাচ্ছি না আমরা, ওর এটা কি ভিতরে দিয়ে দিলাম দুইটারে, কপি করে বাইরেও রাখি, কারণ বাইরে তো আমাদের কি আছে, ওই যে আগে তখন যে কাজগুলো করলাম ওগুলো বাইরে আছে। এটাকে বলি হচ্ছে সরি এটাকে বলি হচ্ছে কি বলবো এটা, সিএসএস সিলেক্টর। হ্যাঁ, এটাতে আমরা কিছু সিলেক্টর শিখছিলাম আমরা এখানে কিছু, আর এটার মধ্যে আমরা কি টেমপ্লেট শিখবো। হ্যাঁ, আচ্ছা টেমপ্লেটের ভিতরে আসলাম, আমাদের কাছে একটা ইন্ডেক্স ফাইল আছে, একটা সিএস ফাইলও আছে। সিএস ফাইল কি না এটার ভিতরে আছে? আচ্ছা তো এটা দেখা যাচ্ছে না। আচ্ছা আপনারা যখন এরকম একাধিক ফাইলে কাজ করবেন একটু খেয়াল রাখেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে দেখা গেল যে ওই যে আমি মাঝে মাঝে এরকম দেখি, ধরেন ক্রিয়েট করছি একটা, ইউটিউবটা কাজ হচ্ছে আরেকটার মধ্যে, আউটপুট দেখতেছে আরেকটার মধ্যে, এরকম ইস্যু হয়ে যায়, তো একটু খেয়াল করবেন। তো আমার হচ্ছে এসটিএমএল, আমি সিএসএস দুইটা আমি ওপেন করলাম, এসটিএমএল থেকে আমি প্রিভিয়াস কোডগুলো সব কেটে দিচ্ছি। এসটিএমএল টেমপ্লেট ওয়েব লেআউট টেমপ্লেট, ওয়েব লেআউট, ওকে এখান থেকে সব আমরা কি কেটে দিলাম। অ্যাড করতে কারো কোনো অসুবিধা নাই, জাস্ট একটা সিএসএস ফাইল লিংক করা এখানে। ওকে ফাইন, দ্যাটস ইট। আমরা হচ্ছে এটা একটু ধরি ওয়ান বাই ওয়ান। প্রথমে আমরা এটা করব, আগে সিস্টেমে আমরা কিভাবে করতাম দেখেন। এখানে আসে আমরা বলতাম যে ডিপ স্টার্ট ডিপ এন্ড। হ্যাঁ, ডিপ, তো এটা এখানে একটা কমেন্ট করে দেয়, একটু কমেন্ট আপনারা সবাই করবেন, এটা একদম মানে ফরজ কমেন্ট করা। আমরা বললাম হেডার স্টার্ট, অথবা আরো সুন্দর করতে পারেন হেডার সেকশন স্টার্ট, তারপরে হেডার সেকশন এন্ড। ওকে, আচ্ছা একটা মিনিট, এটা হচ্ছে হেডার। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে এরপরটা দেখেন এখানে কাহিনীটা কেমনে ঘটে এগুলো। এরপর আমি আরেকটা দিলাম, দিয়ে বললাম হচ্ছে এটা ন্যাপ, ন্যাপ এটা হচ্ছে কি ন্যাপ। আরেকটা দিলাম, দিয়ে আমি বললাম হচ্ছে তুমি হচ্ছে মেন, মেন। হ্যাঁ, একটা স্ক্রিনটা ফলো করেন একটু, মেন। হ্যাঁ, আরেকটা দিলাম, দিয়ে বললাম হচ্ছে তুমি ফুটার, ফুটার। এখন দেখেন তো এটা কি আপনারা আসলে বিলিভ করেন যে এগুলা এটা এভাবে লিখলে, এটা লিখলে এটা হেডার হয়ে যাবে, এটা লিখলে এটা ন্যাপ হয়ে যাবে? ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে জাস্ট এ কমান্ড, আমরা মনে রাখার জন্য, বোঝার জন্য। এখন তাহলে আমার হচ্ছে যে ব্রাউজার সে কিভাবে বুঝবে এটা হেডার, অথবা হচ্ছে যে আমার যে সার্চ ইঞ্জিন তারা কিভাবে বুঝবে এটা ন্যাপ? কোনো উপায় নাই। এটা হচ্ছে একটা কথা। এরপরে ধরেন আমরা অত দূরেও গেলাম না, কাছাকাছি আসে, এগুলোতে ডিজাইন করতে হবে না। আমরা যেটা জানি যে আমি যদি HTML ট্যাগ নেম দিয়ে সিলেক্টর লিখি, যদি ডিপ দিয়ে লিখি, তাহলে ঘটবে কি সবগুলো সেম ডিজাইন পাবে। এখন আমরা যে বিভিন্ন ওয়েবসাইট দেখি, হেডারের ডিজাইন আর ন্যাবের ডিজাইন কিন্তু একরকম থাকে না, অর্থাৎ একটা সেকশনের ডিজাইন থাকে কি এক এক রকম, উইড হাইট থেকে শুরু করে এভরিথিং চেঞ্জ থাকতে পারে এখানে। তাহলে আমরা ডিপ ধরে লিখলে এটা হবে না, তাহলে কি করতে পারি, আমরা এখানে একটা সিলেক্টর কল করতে পারি, রাইট? এটা হচ্ছে একটা উপায়। আমরা বলতে পারি তখন কি ক্লাস বা আইডি, হ্যাঁ, দিয়ে আমরা বলতে পারি কি ধরেন হেডার সেকশন আমরা বলতে পারি। হ্যাঁ, এটা একটা মিনিংফুল সিলেক্টর নেম। এটা লিখে যদি আমি এখানে যদি বলি ডট এভাবে, তাহলে হচ্ছে যে আমার এখানে এই কিছু থাকলে সেটা এখানে কি এসে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আবার এই যে দেখেন হেডার সেকশন যেটা লিখলাম, এখানে যদি আমি যদি বলি যে হচ্ছে যে ধরেন এভাবে না বলে আমি যদি বলি হচ্ছে কি ফার্স্ট পার্ট অফ ওয়েবসাইট,
আর আমি যদি এটা ধরেন আপনারা একদম কখনোই ওয়েব নিয়ে কিছু জানেন না, আমি আপনাদের এভাবে শিখালাম, তখন তো আপনারা কি এভাবে তো আসলে কল করেন বিষয়টা, তাই না? বিষয়টা আমি বললাম যে এটাই রুলস, আপনারা এটা ফলো করেন, তখন এটাই হবে। এবং আমি অনেক জায়গায় হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় আপনার ওই যে ওয়েবের পরীক্ষাগুলো নেওয়ার জন্য যাই, অনেক জায়গায় এরকমও দেখছি এভাবে লেখা আছে, সিরিয়াসলি এভাবে লেখা আছে। আবার অনেক জায়গায় ধরেন ইংলিশে লিখছে আবার পার্ট, অনেকভাবে হতে পারে জিনিসটা। এগুলো সবই কিন্তু মিনিংফুল, সবই আবার হচ্ছে যে কি এগুলো জাস্ট সিলেক্টর নেম, এগুলো তো এমন না যে একটা ট্যাগের নাম, যেহেতু সিলেক্টর নেম এগুলো ইউজার ডিফাইন, ইউজার যা দিবে কি তাই ওকে। আমি ওই যে এখানে যদি আপার পার্ট এখানে আপার পার্ট লিখি আর এখানে যদি কিছুটা কোড লিখি উইথ হাইট, তাহলে সাপোর্ট করবে না? করবে। তার মানে হচ্ছে দেখেন এখানে যেটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই ব্রাউজারের জন্য মিনিংফুল কিছু না, এটা জাস্ট হচ্ছে একটা নাম, একটা কিউ, একটা ওয়ার্ড যেটা ইউজার দিচ্ছে, সেটার সাথে সিএসএস এর যদি কি মিল থাকে আর সিএসএস এর ভিতরে যদি কোনো ডিজাইন থাকে সেটা সেখানে কি অ্যাপ্লাই হবে। তার মানে এটা দিয়ে ব্রাউজারকে কোনো মিনিংফুল কি ওয়ার্নিং দেওয়া হচ্ছে না, মিনিংফুল কোনো কি ইনফরমেশন দেওয়া হচ্ছে না, জাস্ট আমরা আমাদের কাজ শেষ করার জন্য আমরা এটা করতেছি। তাহলে দেখেন ব্যাপারটা কেমন হয়, আমরা একটু হচ্ছে যে ওদের আগের সিস্টেমে আমরা করি, তাহলে এটা আমরা বলতাম কি হেডার সেকশন, সেকশন, তার এটাকে বলবো কি আমরা তাহলে ক্লাস মিনিংফুল, আমরা ইউজার এয়া লিখবো ন্যাব সেকশন, এটাকে কি বলবো আমরা তখন তাহলে ক্লাস ইকুয়াল টু মেন সেকশন, এটাকে কি বলবো ক্লাস ইকুয়াল টু কি ফুটার সেকশন। এটুকু আশা করি কোনো ঝামেলা নেই, এটা আমরা আগের কোড আমরা এভাবে করতাম। তো তাহলে এখানে এসে আমরা কি করবো, এখানে সিএসএস যে আপাতত সিম্পল আমরা দেখি, হ্যাঁ বেশি ঝামেলা করবো না, আমরা দিলাম ধরেন একটা হাইট দিচ্ছি। আচ্ছা এটা হওয়ার পরে আমরা যখন এটা কোড করি, এটা সেট করলাম, আমি একটা হাইট উইডথ দিই, হ্যাঁ হাইট দিলাম ধরো হচ্ছে 200 পিক্সেল, উইডথ 100%, হ্যাঁ আর বোঝার জন্য একটা করে বর্ডার দিয়ে রাখি নাকি, তাহলে জিনিসটা বুঝতে পারবো আমরা কোথায় আছে। বর্ডার 1 অথবা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড তার জন্য হচ্ছে গ্রিন দিয়ে শুরু করি, এই দ্যাটস ইট। আমরা দেখেন এখানে কি করলাম, একটা হচ্ছে ব্লক নিলাম, ব্লকের একটা সিলেক্টর নিলাম কি হেডার সেকশন, তার হচ্ছে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম ওটার জন্য কি হেডার সেকশন, তার ভিতরে উইড হাইট এবং কি ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে এসে আমি রিলোড দিই একটু টেমপ্লেট, এই ওকে নাইস। হ্যাঁ দেখেন করতে হবে না, দেখেন আপনারা দেখেন। এরপরে হচ্ছে আমার এখানে কি আছে, ন্যাপ সেকশন আছে এখানে একটা, আমি হচ্ছে এটারে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি এর বলে দিলাম কি তুমি এখন ন্যাপ সেকশন। এরপর এটারে হচ্ছে যে উইড ঠিক আছে 100 এ থাকবে, হাইট একটু কমাই দিচ্ছি, ধরেন বললাম হচ্ছে যে 60 পিক্সেল, কালারটা করে দিলাম আমাদের রেড, হ্যাঁ দেখেন এই যে হয়ে গেছে। ওকে এরপরে আছে কি এখানে মেন সেকশন, তো মেন সেকশনটা আমি এটারে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, পেস্ট করে বললাম হচ্ছে কি তুমি হচ্ছে মেন সেকশন, তোমার হাইট হচ্ছে কি 600, তোমার হচ্ছে বডি যে কালার সেটা হতে পারে হচ্ছে যে কি কালার আছে আর কালারের নাম তো মনে করো, আচ্ছা তার নাম এই সি2 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 দিয়ে দিই। আচ্ছা দেখেন এই হয়ে গেছে, হ্যাঁ আর বাকি হলো কি ফুটার। ওকে এই যে ফুটার, এটা ফুটার সেকশন, তো এটাকে আমি আনলাম এনে এখানে হচ্ছে কি জিনিসটাকে দিলাম, বললাম হচ্ছে কি তুমি হচ্ছে ফুটার, আর তোমার হাইট হচ্ছে 50 পিক্সেল আর উইথ 100 ঠিকই আছে, আর তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তোমার কি দেওয়া যায়, আচ্ছা টমেটো ভালো কালার দিয়ে দিই, বাজারে এখন টমেটোর দাম কমছে, হয়ে গেছে না দেখেন, হ্যাঁ সিম্পলি ডান। একটুকে মানে বুঝতেছি না কোনো কনফিউশন আছে, কেউ আছেন এরকম, এটা সিম্পল না জিনিসটা। আচ্ছা এরপরে এই সিমেন্টিক এলিমেন্ট এসে ব্যাপারটাকে আরো সিম্পল করছে, জিনিসটা কিরকম দেখেন, হেডার ন্যাব ফুটার এগুলো একটা ট্যাগ, ন্যাব মেন এগুলো একটা কি ট্যাগ, তাহলে জিনিসটা কি হচ্ছে আবার খেয়াল করেন, এই যে ডিপ ক্লাস হেডার সেকশন যেটা আছে না, এটারে বলছে এত বেশি লেখার দরকার নাই, যদি হেডার হয় তুমি জাস্ট লিখো কি হেডার, হেডার ট্যাগ স্টার্ট, হেডার ট্যাগ এন্ড। দেখেন তো এবার এটা বোথ কোডার এবং ব্রাউজার দুইটার জন্য কি বেশি মিনিংফুল আগেরটার তুলনায়। এটাকে বলতেছে কি এত কিছু লেখার দরকার নাই, জাস্ট কি ন্যাব স্টার্ট করেন, ন্যাব এন্ড করেন। এখানে বলছে সেম অ্যাজ ইট ইজ, এত কিছু লেখার দরকার নেই, মেন কি স্টার্ট মেন এন্ড।
এখানেও সেম অ্যাজ ইট ইজ ফুটার স্টার্ট এবং ফুটার এন্ড। ব্যাপারটা মিনিংফুল না হচ্ছে ভালো। এবং এখানে এসেও সেম জিনিস, আমরা যদি HTML ট্যাগ দিয়ে সেলটা লেখা যায় হেডার, এটা হয়ে গেল কি ন্যাব, এটা হয়ে গেল ধরেন মেন, এটা হয়ে যাচ্ছে তখন কি ফুটার। CSS কোড হোক আর HTML কোড হোক, দুইটাই কি মোর মিনিংফুল লাগছে, কিন্তু ডিজাইনে কোনো চেঞ্জ আসবে না, ডিজাইন ট্যাগ। তাহলে আপনি বলতে পারেন ডিজাইন যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে আমি কোনটা ইউজ করব? আমি আগেরটা কেন ইউজ করব না? আগেরটা ইউজ করব না কারণ হচ্ছে এটা পরটাতে মিনিংফুল পাচ্ছি, আর মিনিংফুল পাওয়ার কারণে আমরা পরটা ইউজ করব, সোজা কথা। এখানে আর কোনো ইয়া নেই। হ্যাঁ, আর এখানে কোডও কিন্তু কমতেছে। দেখেন আগে লিখতাম কি ডিভ ক্লাস হেডার, তিনটে জিনিস, আর ওখানে জাস্ট এখন হেডার লিখলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা প্লিজ এইভাবে একটু মডিফাই করে ফেলেন সবাই। সেটাতে আসতেছি, সেটাতে এগুলো হবে, বাট মেন এরিয়াগুলো শুধু মেন এরিয়া না, যতক্ষণ না পসিবল আমরা সিমেন্টিক ইউজ করবো। সিমেন্টিক যেখানে পসিবল না সেখানে আবার আমরা ডিপ বেস ধরনের সেক্টরগুলো ইউজ করবো। একটা জিনিস দেখেন, একটা ওয়েবসাইটে দুইটা হেডার থাকতে পারে, তাহলে এটাকে আমার দুইবার ইউজ করার কি সুযোগ নাই। তো ওই ক্ষেত্রে এবার নন সিমেন্টিক গুলো আমাদের কি অনেক সময় চলে আসবে। একটু করে সবাই করে ফেলেন তো কাজটা, এটা একটু করেন, তারা সিএসটা তুলেন। সবার হয়ে যায়, আমরা সিএসএস এ আসি। সিএসএস এর ব্যাপারগুলো ইজি। হ্যাঁ, জাস্ট HTML ট্যাগগুলোর নামগুলো লিখছি, যাতে সিলেক্টর আর প্রপার্টি তিনটা লিখে আছে, উইড হাইট এবং ব্যাকগ্রাউন্ড, ওগুলো সেম। হ্যাঁ, জাস্ট আমরা একটা পর একটা কি বসাচ্ছি। প্লিজ একটু তুলে ফেলেন। আমরা একই জিনিস হয়ে গেছে। এটা সবার এরকম আউটপুট আসছে? আচ্ছা, তাহলে একটু ঝামেলা লাগাই, চলে। আচ্ছা, এবার আমরা এখানে আসি। এবার একটু হেডার ন্যাপ নিয়ে কোনো ইস্যুস নাই। এখানে একটু দেখি, এখানে বলতেছে কি যে সেকশন, এই যে মেন এরিয়া যেটা আছে এটাকে ভাঙতেছে, তারা এটাকে ভাঙতেছে, ভেঙে আবার কি আপনার হচ্ছে যে বলতেছে যে এই পাশটা হলো যে কি দুইটা, এই পাশটা কি একটা। এটা কিভাবে করতেছে এটা আমাদের শিখতে হবে একটু, আসেন। তাহলে আমরা এই ধরনের কাজ যখনই দেখবেন, মানে ডিভাইডেড করা অংশগুলো যখনই দেখবেন, এগুলাকে হচ্ছে ছোট করার আগে বড় বড় করে করুন। মানে ধরেন এখানে দুইটা, এখানে তিনটা ভাগ, এখানে অ্যাকচুয়ালি তিনটা ভাগ না করে যদি এভাবে চিন্তা করেন যে আগে দুইটা, তারপরে এইটা যেটা একটা সিঙ্গেল, তার আগে দুইটা, জিনিসটা এরকম। ধরেন আগে ছিল জিনিসটা এইটা পুরোটা মেন সেকশন, এরপরে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে অ্যাসাইড আর একটা হচ্ছে এইটা। এরপরে এটাকে আবার কি তারা দুইটা ভাগে ভাগ করছে, তাহলে ব্যাপারটা কি আপনার জন্য ইজি হবে। আর যদি ধরেন এইভাবে না চিন্তা করে, যদি আপনি শুরুতে এভাবে চিন্তা করেন এখানে একটা, তারপরে এখানে একটা, সাথে কি এখানেও একটা, তাহলে ডিজাইনটা কমপ্লেক্স করে দেবেন আপনি, ইজি ভাবেন। কিভাবে? দুই পাশে দুইটা, এই পাশে একটা, এই পাশে একটা, তারপর এই যে কোনো পাশে যেখানে রিকোয়ারমেন্ট সেখানে কি আবার দুইটা হচ্ছে, তাহলে ব্যাপারটা কোড কিছুটা পারলেও আপনার কোডিং এর ব্যাপারটা ইজি হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমাদের এগুলো সবগুলো নিচে ইঞ্চে পড়ছে, এটা জিনিসটা খেয়াল করেন। আমাদের সবগুলো ব্লক নিচে ইঞ্চে পড়ছে, এটা কেন কেউ বলতে পারবেন? দুইটা কারণ আছে। একটা হচ্ছে যে আমরা বলতেছি উইথ 100%, যখন উইথ 100% বলতেছি, কাকে বলছে? হেডারকে বলছে। হেডার কে? হেডার হচ্ছে কি বডি চাইল্ড, বডির উইথ বাই ডিফল্ট 100% থাকে। হেডার, ন্যাব, মেন, ফুটার সবগুলা কে বডি চাইল্ড, বডির উইথ বাই ডিফল্ট কি থাকে 100% থাকে। তাহলে এরা সবগুলাই পাচ্ছে কি বডির 100% পেয়ে যাচ্ছে। 100% বলার কারণে এগুলো পাশাপাশি আছে, সরি নিচে নিচে পড়ছে। আর আমরা যদি বলি ধরেন এগুলো 50%, সবগুলোই কি ধরেন 50%, 50% এবং 50%, তাও কি হবে এগুলো বলেন তো? তাও সব নিচে নিচে পড়বে, বিকজ অফ এগুলো হচ্ছে কি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কখনোই পাশাপাশি বসে না। আচ্ছা, এবার দেখেন এইখানে প্রথমে দুইটা বাচ্চাকে বলতেছে পাশাপাশি বসো, এই দুইটা বাচ্চাকে বলতেছে কি পাশাপাশি বসো। এই দুইটা বাচ্চা কিন্তু সবই হবে কি ব্লক এলিমেন্ট। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে স্ট্রাকচারের পার্ট, এটা হচ্ছে কি স্ট্রাকচারের পার্ট। স্ট্রাকচার পার্ট গুলো অলওয়েজ হয় ব্লক এলিমেন্ট দিয়ে, খেয়াল রাখবেন। স্ট্রাকচার কি দিয়ে হয়? অলওয়েজ ব্লক এলিমেন্ট। একদম চোখ বন্ধ করে স্ট্রাকচার কি দিয়ে হয়? ব্লক এলিমেন্ট দিয়ে হয়। ঠিক আছে,
এখন এই যে এটা একটা ব্লক এলিমেন্ট, এটা একটা ব্লক এলিমেন্ট, এখানে দুইটা এলিমেন্ট কি হচ্ছে পাশাপাশি বসছে, দুইটা ব্লক এলিমেন্ট পাশাপাশি বসছে। তার মানে কি এই ব্লকগুলোকে কি করতে হচ্ছে বলেন তো, ইনলাইনে কনভার্ট করা লাগছে। এটা কি বুঝতেছেন আপনারা? যেহেতু ব্লক এলিমেন্ট পাশাপাশি বসে না, অলওয়েজ নিচে নিচে বসে, আবার আমি বলতেছি কি স্ট্রাকচার বানাতে গেলে আপনাকে ইউজ করতে হবে অনলি ব্লক এলিমেন্ট। আর এখানে দেখা যাচ্ছে ব্লক এলিমেন্ট দুইটা কি হচ্ছে পাশাপাশি বসে, তার মানে ব্লক এলিমেন্ট গুলোকে তারা অলওয়েজ কি করতেছে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতেছে। আবার এই ব্লক এলিমেন্টকে ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতে হলে আপনাকে আবার কিছু জিনিস ফলো করতে হবে। সেটা কি, আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন নাকি স্ট্রাকচার নাকি লেআউট নিয়ে কাজ করতেছেন? এটা স্ট্রাকচার লেআউট একই জিনিস। আপনি কি স্ট্রাকচার লেআউট নিয়ে কাজ করতেছেন নাকি আপনি কি কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, এটা একটু খেয়াল করতে হবে। এখন দেখেন তো আমরা কি হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি নাকি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি? আমরা স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি না, স্ট্রাকচার বা লেআউট নিয়ে কাজ করতেছি। এতটুকু তো আমরা কনফার্ম সবাই। স্ট্রাকচার বা লেআউট নিয়ে কাজ করতে হলে আপনি যদি কোনো এলিমেন্টকে পাশাপাশি নিয়ে আসতে চান, ব্লক এলিমেন্টগুলো পাশাপাশি নিয়ে আসতে চান, আপনাকে তখন ইউজ করতে হবে লেআউট টেকনিক। কি ইউজ করতে হবে? কথা বলেন এরা, কি ইউজ করতে হবে? লেআউট টেকনিক ইউজ করতে হবে। হ্যাঁ, লেআউট টেকনিক, লেআউট টেকনিক। হ্যাঁ, আমরা ওটা দেখি যেটা লেআউট টেকনিক কোথায় রাখছে। আচ্ছা দেখি তাহলে। এই যে, তাহলে ঘটনাগুলো আবার সামারাইজ করে জিনিসটা বুঝেন। আমরা যখন হচ্ছে যে দুইটা ব্লক এলিমেন্টকে পাশাপাশি বসাচ্ছি স্ট্রাকচার বা লেআউট বানানোর জন্য, হ্যাঁ, কিন্তু আমরা জানি হচ্ছে কি ব্লক এলিমেন্টগুলো সবসময় কি নিচে নিচে বসে, তারা পাশাপাশি বসে না। কিন্তু স্ট্রাকচার বা লেআউটের রিকোয়ারমেন্টের কারণে এদেরকে পাশাপাশি বসতে হবে। যদি পাশাপাশি বসতে হয় তাহলে ব্লক এলিমেন্টগুলো কি করতে হচ্ছে, ইনলাইন এলিমেন্টে কনভার্ট করতে হচ্ছে। এখন ইনলাইন এলিমেন্টে কনভার্ট করার শর্ত মানে প্রসেস কি আমরা অলরেডি এটা শিখছি। সেটা কি, যদি বলে দেয় ডিসপ্লে ইনলাইন বা ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে সে কি হয় ব্লক এলিমেন্ট থেকে ইনলাইন এলিমেন্টে বা ইনলাইন ব্লক এলিমেন্টে কনভার্ট হয়ে যায়। কিন্তু আমি বলতেছি কি আপনি যে কনভার্ট করবেন কোনো প্রবলেম নাই, তবে আপনি কনভার্ট করার আগে একবার অন্তত দেখবেন এটা কি কন্টেন্ট নাকি এটা কি স্ট্রাকচার বা লেআউট। যে কন্টেন্ট হয় তাহলে এক হিসাব, যদি স্ট্রাকচার বা লেআউট হয় তাহলে আপনি ডিরেক্টলি ডিসপ্লে ইনলাইন ইনলাইন ব্লক কি বলে দিবেন না। আপনি তখন যাবেন কোথায়? আপনি যখন আসবেন লেআউট টেকনিকে। কোথায় আসবেন? লেআউট টেকনিকে। আমাদের কাছে চারটা লেআউট টেকনিক আছে। একটা হচ্ছে কি সিএসএস ফ্রেমওয়ার্ক, সিএসএস প্লট প্রপার্টি, সিএসএস ফ্ল্যাক্স বক্স, সিএসএস গ্রিড। এই চারটা লেআউট টেকনিকের যেকোনো একটা অ্যাপ্লাই করলেই আপনার হয়ে যাবে। সিএসএস ফ্রেমওয়ার্ক কোনগুলো? ওই যে আমরা প্রথমে বলছিলাম আমরা বুটস্ট্র্যাপ শিখবো, আমরা টেবিল শিখবো, ওগুলো হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে প্লট প্রপার্টি। একদম শুরুতে যখন ধরেন হচ্ছে HTML CSS আবিষ্কার হয়েছে, তখন যদি কেউ এই ধরনের একটা লেআউট বানাইতো, তখন তারা ইউজ করতে হচ্ছে যে টেবিল। তখন ইউজ করতো কি টেবিল। এরপরে আরো কিছুদিন পরে তারা ইউজ করা শুরু করলো হচ্ছে যে কি প্লট প্রপার্টি। ওকে, আর এখন লেটেস্ট ইউজ করতেছে হচ্ছে কি ফ্ল্যাক্স বক্স এবং গ্রিড। আর ফ্ল্যাক্স বক্স গ্রিড গুলো হচ্ছে যে এখন আসলে সরাসরিও লিখে না, এখন সবই সিএসএস ফ্রেমওয়ার্কের ভিতরে চলে আসছে। তাহলে অ্যাকচুয়ালি আপনারা তাহলে হচ্ছে যে কি হয় ফ্লটটা দিয়ে শুরু করতে হবে, আইদার আপনি সরাসরি এখানে আসতে পারেন আর তারপর আপনি এখানে যেতে পারেন। তো আমার মতে হচ্ছে সরাসরি এখানে না এসে আপনি প্রথমে এটা করেন, তারপরে এগুলো করেন, তারপরে হচ্ছে কি এখানে আসেন। তাহলে ব্যাপারটা আপনার জানা থাকলো আর কিভাবে কি কাজটা হচ্ছে। কথা ক্লিয়ার? এখন আপনাদের আজকে বেশি আমি ঝামেলা দিব না, আপনার আজকে হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে ফ্লট প্রপার্টি নিয়ে একটু কিভাবে কাজ হয়। ফ্লট প্রপার্টিকে একটু দেখে আসবেন, এটা খুবই সিম্পল। ফ্লট প্রপার্টি কিছু না, শুধু দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কি ফ্লট লেফট ফ্লট রাইট। এটা দিয়ে পুরো কাজ কি আমাদের শেষ। হ্যাঁ, আপনার একটা সিএসএস এ এসে সিএসএস এ এসে এই যে ফ্লট এখানে আছে, ফ্লট এই যে ফ্লট সিএস ফ্লটটা একটু দেখবেন। জাস্ট দুইটা প্রপার্টি ফ্লট লেফট ফ্লট রাইট, এই দুইটা প্রপার্টি দিয়ে পুরো টেমপ্লেট বানাই ফেলতেছে। কিভাবে বানাচ্ছে সেটা আপনারা দেখবেন, আমি একটু ইউজ করে দেখাচ্ছি জিনিসটা। দেখেন একটু প্রথম যতটুকু করলাম একটু কোনো ঝামেলা নেই আমাদের, রাইট? একটু প্লিজ খেয়াল করেন, বাসায় যান, নো প্রবলেম, আপনাদের বাসা আপনারা যাবেন, সমস্যা নেই। একটু দেখেন আমি হচ্ছে এই এরিয়াটা করতেছি, এটা দুইটা ব্লক। এটা কোথায় করবো? এটা হচ্ছে এই এরিয়াটার মধ্যে করবো। হ্যাঁ, মেনে এসে এই যে মেনে এসে আমি বলতেছি কি যে দুইটা ব্লক নিচ্ছি এখানে। কারণ এখানে আবার আমরা একটা বললাম হচ্ছে তুমি হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে কি আর্টিকেল। ওকে, আর একটা বললাম তুমি হচ্ছে অ্যাসাইট।
অ্যাসেট। এরা দুইটাই ব্লক এলিমেন্ট, যেহেতু দুইটাই ব্লক এলিমেন্ট আপনি যাই করেন না কেন যতক্ষণ না পর্যন্ত ফ্লট লেআউট টেকনিক অ্যাপ্লাই করতেছেন অথবা ডিসপ্লে ইনলাইন ব্লক এগুলো অ্যাপ্লাই করতেছেন ততক্ষণ পর্যন্ত এরা পাশাপাশি কি আসবে না। না আসুক, আমরা নর্মালি কিছু কাজ করে আসেন। আমি বললাম কি তুমি হচ্ছে কি এখানে বসো, বসে তুমি হাইট নাও 100%, হাইট নেবে কত 100%। এখন কিভাবে সে হাইট 100% নেবে কেউ বলতে পারবেন? আমরা এখানে কিছু হাইট যেহেতু দেখেন এই আর্টিকেলটা যেহেতু মেনের চাইল্ড, আর্টিকেলটা যেহেতু কি মেনের চাইল্ড, মেনের হাইট হচ্ছে কি 600 পিক্সেল, এটা অটোমেটিক্যালি প্যারেন্টের হাইটটা কি চাইল্ড অটোমেটিক্যালি নিয়ে নিবে যদি আমরা বলি কি 100%। ওকে সবাই? এরপর উইট আমি দিচ্ছি ধরো উইট অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি উইটটা হচ্ছে যে কি এই পাশেরটা তুলনামূলক বেশি এই পাশের তুলনামূলক কম। কম বেশি কোথেকে পাচ্ছে? প্যারেন্ট থেকে পাচ্ছে, রাইট? প্যারেন্টের ধরেন আছে কত 100% উইট। এটা থেকে আমি ভাঙতেছি, ভেঙে এটারে দিলাম ধরেন কি 70%। ওকে, আর এনারটা আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে আর তো কালার নাম মনে নাই, আচ্ছা ব্লু দিয়ে দিই এটা বেশি করে, এটা দিয়ে নেই মনে হয়। ব্যাকগ্রাউন্ড কি দিলাম? ব্লু। একটা কারো কোনো ঝামেলা আছে? দেখি তো আমরা একটা আউটপুটে এসে এটা পাচ্ছি, আগেটার উপরে কি ব্লুটা পাচ্ছে। এই কাইফার ইমরান কথা কম বললাম, দেখেন এদিকে। এরপরে অ্যাসাইড, অ্যাসাইডে আসলাম, অ্যাসাইডে এসে আমি বললাম কি অ্যাসাইড, অ্যাসাইড কার চাইল্ড বলেন তো? অ্যাসাইড কি হচ্ছে যে মেনের চাইল্ড নাকি আর্টিকেলের চাইল্ড? মেনের চাইল্ড। তাহলে অ্যাজ ইট ইজ আমরা মেন থেকে এটার হাইট নিচ্ছি 100%, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের দুইটাই কি হাইট সমান হবে। এই যে এটার আগের যে প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্টের হাইট দুইটারই কি সমান হবে। তো আমি এটা দিলাম 100%, আর উইড আর ব্যাকগ্রাউন্ড নিচ্ছি প্যারেন্টের উইড থেকে 70% এখানে দিয়ে দিচ্ছি, আর বাদ দিকে আছে যেটা সেটা আমি এখানে এটা দিয়ে দিব। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে বুঝতে পারি অ্যাকচুয়ালি ঘটনাটা কোথায় করতেছে। আমি বললাম ধরো হচ্ছে কি পার্পল, হ্যাঁ কালার গুলো দিলে একদম মানে বিচ্ছিরি লাগবে, তাও দিচ্ছি। দেখেন এটা নিচে চলে আসছে, খুবই স্বাভাবিক। এটা একটা ব্লক এলিমেন্ট, এটা একটা ব্লক এলিমেন্ট, যদিও তার পাশে জায়গা আছে তাও সে বসতে দিবে না, বিকজ অফ এদের ধর্ম হচ্ছে কি নিচে নিচে বসা। এটা ক্লিয়ার সবাই? নিচে নিচে বসাগুলারে সলভ করার জন্য আমরা প্রথমে শিখছিলাম কি ডিসপ্লে ইনলাইন ব্লক, বাট এখন বলতেছি যেহেতু এগুলো লেআউট বা স্ট্রাকচার তাহলে আমাদের ইউজ করতে হবে কি লেআউট টেকনিক, হয় ফ্রেমওয়ার্ক, না হলে ফ্লট, না হলে ফ্ল্যাক্স, না হলে গ্রিড। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার ফ্লট কিভাবে ইউজ হয় আমরা জাস্ট একটু বলে দেখেন। ফ্লটের হচ্ছে যে কয়েকটা ভ্যালু আছে দেখেন, ফ্লট লেফট, ফ্লট রাইট, ফ্লট নান, ফ্লট ইনহেরিট। আপাতত ধরেন এগুলো নাই, আছে কি শুধুমাত্র দুইটা, ফ্লট লেফট, ফ্লট রাইট। ধরো ফ্লট হচ্ছে ধরেন কথার কথা ফ্লট হলো ভাসমান একটা জিনিস, বন্যা, বন্যা হচ্ছে বন্যার সময় বলতেছে তুমি বামে যাও, সে ভাসমান, তার কিছু নাই, সে বামে চলে যাবে, বলতেছে তুমি ডান যাও, তুমি সে কি ডানে চলে যাবে, মানে যা বলবেন তাই, এরকম একটা অবস্থা। তার মানে আপনি এই যে একটা ব্লক, এই ব্লক যদি বলে দেন তুমি কি থাকবা রাইটে থাকবা, তাহলে সে তার প্যারেন্টের রাইটে যেয়ে কি বসে গেল। যাকে যদি বললাম তুমি কি থাকবা লেফটে থাকো, তাহলে সে কি লেফটে যেয়ে বসে যাবে, এরকম। মানে তার নিজের মনে করেন যে ওপিনিয়ন বলতে কিছু না, তারা যা বলে দিবেন সে তাই। ইজনের বিষয়টা দেখেন তো, এলিমেন্টকে বললে যদি বলেন লেফট, সে লেফটে পড়বে, রাইটে বসে সে কি রাইটে পড়বে। আসেন আমি এই যে এই এলিমেন্ট যেটা আছে এটাকে বললাম তুমি লেফটে বসো, দেখেন এই যে এটা কোনটা আর্টিকেল, আর্টিকেলকে আমি বললাম কি ফ্লট, এটা কি প্রপার্টি। ফ্লট বলতেছে মানে এটা হচ্ছে পজিশন বোঝাচ্ছে, পজিশন কার পজিশন? আর্টিকেলের পজিশন। পজিশনটা কোথায় হবে, লেফটে হবে না রাইট হবে? দুইটা অপশন, হয় লেফট আইদার রাইট, বললাম লেফটে হবে। একটু কারো কোনো ঝামেলা আছে? আর্টিকেল বললাম লেফটে হবে, যদি ক্লিক করেন সে লেফটে আছে, কোনো চেঞ্জ নাই, কিন্তু নিচের দিকে যেটা ছিল এটা নাই, এটা গায়েব হয়ে গেছে, এটা কই গেছে বলেন তো? এটা নিচে চাপা পড়ে গেছে অ্যাকচুয়ালি, দেখেন খেয়াল করে বুঝেন। আমি এখান থেকে উঠে দিয়ে রিফ্রেশ করলাম, দেখেন এটা স্কেল বারটা বড় হয়েছে, এখানে এটা আছে, হ্যাঁ। এরপর এখানে ফ্লট লেফট দিলাম, দেওয়ার পর রিফ্রেশ করলাম, দেখেন স্কেল বারটা কি আর নিচের দিকে যাচ্ছে না, এই যে ব্লু এর নিচে ওটা চাপা পড়ে গেছে। এটা অ্যাকচুয়ালি পজিশন যখন হয় তখন হচ্ছে এটা যখন লেফটে পড়ে তখন হচ্ছে রাইট সাইডেরটা বুঝে না সে কই যাবে, তার মাথা খারাপ হয়ে যায়, সেটা নিচে চলে আসে। ওই যে বন্যার যেটা বললাম পানি, অ্যাকচুয়ালি পানির উপরে ভাসতেছে, পানির উপরে যখন কিছু একটা ভাসে নিচে কিন্তু আর কিছু জিনিস থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক না জিনিসটা, মানে লেয়ার বাই লেয়ার থাকতে পারে জিনিসটা। আর আপনি যদি বিশ্বাস না হয় এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তুলে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা তুলে দিয়ে দেখেন এই যে সাইডে যে পার্পল কালারটা না এটা এখানে দেখতে পাবেন, ওটা বোঝা যাচ্ছে? কিন্তু অ্যাকচুয়ালি সেটা আছে কার ভিতরে, আর্টিকেলের
ভিতরে সে কি চলে গেছে, তার আর্টিকেলের ভিতরে থাকলে হবে না, তার থাকতে হবে কোথায়, এখানে থাকতে হবে, রাইট। তখন আপনি এই অ্যাসেটকে এসে বলে দেন তুমিও লেফটে বসো, তুমিও কি লেফটে বসো, তার মানে যে সে কিরকম দাঁড়াচ্ছে দেখেন, আর্টিকেল লেফটে বসলো, লেফটে বসে সে কি 70% নিয়ে ব্লক করে দিল। আবার অ্যাসেট যে লেফটে বসবে, কার লেফটে বসবে, এই 70% এর পাশে 30% নিয়ে কি সে বসবে। কথা বোঝা গেল? আর্টিকেল 70% নিয়ে বসলো, বসার পরে অ্যাসেটকে 30% দিল, সে 30% নিয়ে বসবে, এই 70% এর পাশে যেয়ে বসবে, ভিতরে যেয়ে বসবে না। যতক্ষণ যদি আপনি বলে দেন ফ্লট লেফট, তাহলে সে অলওয়েজ পাশে যেয়ে বসবে। আর যে বলেন যে কি ফ্লট লেফট না বলবেন, কিছু লিখবেন না, তাহলে সে এটার কি ভিতরে চলে যাবে, তখন সে বুঝবে না যে কার পাশে সে বসবে। দেখেন সে বসে গেছে, সিম্পল। রাইট দিলে একই ঘটনা এটাই ঘটবে, সেম অ্যাজ ইট ইজ, একই ঘটনা ঘটবে। ওকে, এবার দেখেন ধরেন আমি এখানে কিছুই দিলাম না, হ্যাঁ, আগের মতোই এটা কি ভিতরে চলে যাবে। আবার এখানে এসে বললাম হচ্ছে তুমি কি রাইট, তাহলে সে দেখেন রাইটে চলে যাবে, হ্যাঁ। আর এটারে বললাম হচ্ছে কি ফ্লট, ধরো এটা বললাম রাইট, আগে তো লেফটে দিয়েছিলাম, আমি দিলাম কি রাইট, রাইট, একই অবস্থা, নো চেঞ্জ। ক্লিয়ার? তো আমরা প্রফেশনাল কাজ করার সময় সবগুলো লেফট থেকে বসি, নর্মালি আমরা তো পড়ালেখা লেফট থেকে করি, তাই না, লেফট টু লেফট, লেফট টু লেফট। এই জন্য জিনিসটা চিন্তা করি কি তুমি লেফটে বসো, তার পাশে এসে কি তুমি বসো, দেখেন তো কোনো ঝামেলা আছে নাকি, শেষ, শেষে কিন্তু আমাদের হয়ে গেছে। একটু ক্লিয়ার আমরা সবাই? আচ্ছা, এবার আপনাকে যদি বলা হয় যে এই যে তুমি একটা জিনিস বানাইলে, এটার ভিতরে এবার দুইটা ভাগ করো, ব্যাপারটা ইজি না? এবার দুইটা ভাগ মানে কি, দুইটা ব্লক, ব্লকগুলো নর্মালি জিনিসে আসে, জাস্ট আপনি বসায় ডিজাইন করে দিলে কাজ শেষ, এখানে আর ফ্লটের কি দরকার নাই। ফ্লট টেকনিক আমরা কখন ইউজ করবো বলেন তো, যখনই ব্লক এলিমেন্ট গুলো পাশাপাশি পড়বে, তাও সব ব্লক এলিমেন্টে না, যে ব্লক এলিমেন্ট গুলো স্ট্রাকচারে বানাচ্ছি সেগুলা যখনই পাশাপাশি বসার দরকার হবে, তখনই আমরা এরকম করে কি প্লট টেকনিকটা ইউজ করি। জি, ব্লক এবং যদি তারা স্ট্রাকচার নিয়ে কাজ করে, ব্লক এবং তারা যদি কি স্ট্রাকচার নিয়ে কাজ করে, তখন তার আগেও না পরেও না। আসেন তো একটু কাজ করেন তো দেখি, একটু প্লিজ সবাই আসেন। প্রথমে কি করবেন দেখেন, মেনের ভিতরে দুইটা কি এইভাবে আপনারা ব্লক নেন, এটা করে ফেলেন, তারপরে ইসিএস এ চলেন, কোড করেন, কোড করেন সবাই। এটা তুলেন আগে, এটা তুলেন না, এটা তুলেন। কি করলাম, আর্টিকেল করলাম, অ্যাসাইড করলাম, হ্যাঁ। সিএসএস এ আসি, সিএসএস এ এসে এই যে আমাদের মেন যেখানে আছে না, তারপরে আসতেছে, হ্যাঁ, তারপরে এসে লিখলাম হচ্ছে কি আর্টিকেল এস্টিমেট ট্যাক্স সিলেক্টর, অ্যাসাইড এস্টিমেট ট্যাক্স সিলেক্টর, হ্যাঁ। এই দুইটার মধ্যে বলছে কি হাইট, প্যারেন্ট থেকে হাইট 100% নিচ্ছে, উইথ প্যারেন্ট থেকে 70% নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড নিলাম, একটা প্লট লেট বসাই দিলাম, শেষ। একইভাবে অ্যাসাইডও করলাম কাজ। একটু করেন, করে একটা আর্টটা দেখেন। তাহলে আমি ভিডিও ক্লোজ করে দিই, হ্যাঁ, আজকে পর্যন্ত।